আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তোমাদের সাথে আজকে সৌরজগৎ ও ভূমণ্ডল নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ওয়ান শট পর্বে। এটা ৩ নম্বর অধ্যায়। এটা নিয়ে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে এটা বাদ দিয়ে দিব সিকিউর জন্য, নাকি কি করা যায়? নাকি টোটালি বাদ দিয়ে দিব কিনা? আবার কারো মতে যে এখানে প্রশ্ন আসলে কিভাবে হয়? কোথা থেকে হয়? কিভাবে হয়? আবার অনেকে ভাবতেছি যে ভূগোলের জিনিস আমরা পড়বো কেন? আমরা তো সায়েন্সের মানুষ। আচ্ছা। দেখো, প্রথমত এটা বাদ দেওয়া উচিত হবে না। উচিত হবে না এই কারণে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন তুমি যদি সিকিউ দেখো আসে, এমসিকিউ দেখো আসে, ১ নম্বর কথা। ২ নম্বর কথা, ভাই আমি এখান থেকে সিকিউ লিখবো না বা লিখতে চাই না, সেক্ষেত্রে সম্ভব। যদি কোনো স্পেসিফিক টপিক বা তোমার অধ্যায় থেকে তুমি কোনো সিকিউ অ্যান্সার করতে না চাও, সম্ভব। তবে এমসিকিউর বেলায় একটু কিন্তু এখানে তোমাকে ভুগতে হবে। কারণ এমসিকিউ তুমি দেখো পরীক্ষায় যখন আসে, পরীক্ষা আসে হচ্ছে ৩০ টা, তোমার টপিক আছে হচ্ছে ১৬ টা। এখন ১৬ দুগুণে ৩২, এর মানে প্রতিটা টপিক বা অধ্যায় থেকে যদি আমি ধরি ২ টা করে এমসিকিউ আসে অন অ্যান এভারেজ। এখন প্রতিটা থেকে যদি ২ টা আসে, কোনো জায়গা থেকে বেশি আসে, যেমন ধরো এসডিজি সাইজে ছোট, এখান থেকে কম আসতে পারে, কিন্তু অন্য কোনো টপিক যেটা সাইজে বড় সেখান থেকে বেশি আসবে, এটাই স্বাভাবিক। বুঝাতে পারলাম? জাতিসংঘ বাংলাদেশ, মনে করো এখান থেকে একটা আসলো, অন্য জায়গা থেকে ২ টা ৩ টা আসতে পারে। তো আমি ধরে নিলাম গড়ে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমার জন্য এমসিকিউ হবে হলো ২ টা। তাহলে ২ টা করে যদি হয় ৩২ টা, আমি ৩০ টা বলছি। এর মানে এখান থেকে ২ টা তুমি এমসিকিউ পাবা। এটা তো সাইজের ছোট টপিক না, মোটামুটি বড়। এজন্য এমসিকিউতে ভালো করতে হলে তোমার সমস্ত চ্যাপ্টার পড়া লাগবে। তুমি বাদ দিতে পারবা না। এটা গেল ১ নাম্বার। ২ নাম্বার আরেকটা কথা, যেটা শেষেরটা, আমরা কেন পড়বো? আমরা তো সায়েন্সের মানুষ। দেখো, তোমাদের বিজিএস বইটা আমি তোমাদের আগের লেকচারগুলোতেও বলছি। মোটামুটি ৫ টা সাবজেক্টের একটা ব্লেন্ডেড বুক এটা। তুমি শুরুর দিকে এখানে পাবা ইতিহাস, ইতিহাসের পরে হচ্ছে ভূগোল, ভূগোলের পরে পরিণতি, পরিণতির পরে অর্থনীতি এবং শেষের দিকে আছে হচ্ছে সামাজিক বিজ্ঞান। ওই যে পরিবার, তারপরে সামাজিক সমস্যা, এসব নিয়ে যে টপিকগুলো আছে। এর মানে হচ্ছে এখানে কম বেশি ৫ টা সাবজেক্টকে এক জায়গায় ব্লেন্ড করে দেওয়া হয়েছে। তুমি যেন সমস্ত এই সাবজেক্টগুলো সম্পর্কে একটা মোটামুটি টেলিপ্যাথি আইডিয়া নিতে পারো। এখন এই টপিকটা পড়তে গেলে তোমাদের মধ্যে ঝামেলা কেন হয়? মানে তোমরা এটাকে একটু কঠিন ভাবো বা তোমাদের মধ্যে সমস্যা হয়, এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে, এটা সত্য যে টপিকের যে আলোচনাগুলো আছে এটা কম বেশি ভূগোল বই যেটা 9-10 এর যে আর্টসের ভূগোল বইটা, ওখানে ২-৩ টা চ্যাপ্টার তোমার পড়লে তুমি এটা ভালোমতো বুঝতে পারবা। যাদের হাতে সময় আছে, মানে যারা হচ্ছে 9 এ উঠছো বা যারা নিউ 10, তাদেরকে বলবো, বিশেষ করে যদি পরীক্ষার্থী হও, সময় হয়তোবা খুব কম থাকবে। তোমরা যদি সম্ভব হয় 9-10 এর আর্টসের যে ভূগোল বইটা আছে, ওখানে কিছু চ্যাপ্টার দেখবা, এটাকে ডিটেইল এলাবোরেট আকারে লেখা আছে, ওখান থেকে চাইলে পড়ে নিতে পারো। আমি তোমাদের চেষ্টা করব গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে বুঝায় দেওয়ার। এতে ভয়ের কিছু নেই, চলো আমরা শুরু করি। এখানে আমরা সৃজনশীল দিয়ে শুরু করব। তার আগে তোমাদের সাথে কিছু টুকটাক আলোচনা আমি এখানে সেরে নিতে চাই, যেটা দিয়ে তোমার কিছু ভাবনার খোরাক হবে। ফার্স্ট অফ অল, সৌরজগৎ আসলে কি জিনিস? আমরা তো বলছি সৌরজগৎ সৌরজগৎ। এই সোলার প্যানেল বলতে আসলে কি বোঝায়? দেখো, মহাবিশ্ব কত বিশাল আল্লাহ ভালো জানেন, তাই না? এখন পর্যন্ত বিজ্ঞানী বা জ্যোতির্বিদ যারা আছেন, তারা আমাদেরকে যেসব তথ্য দিলেন গবেষণার মাধ্যমে বা দিয়েছেন, যেগুলো এখন পর্যন্ত আমাদের হাতে যেগুলো আছে, তার ভিত্তিতে আমরা কিছু ডেফিনেশন দাঁড় করাইছি। সেটা দিয়ে আমরা বিভিন্ন কিছু করতেছি বিজ্ঞানে, ঠিক না? এমনকি এখন মহাকাশ স্টেশন আছে, সেখানে মানুষ থাকে দীর্ঘকাল। আমেরিকা একজন অনেকদিন পরে ফিরে আসছেন। তারপরে আমেরিকা বলছে যে তারা মহাকাশ বাহিনী গঠন করবে, এবং পরবর্তীতে চায়নাও বলছে গঠন করবে মহাকাশ বাহিনী। কত কিছু হচ্ছে, মানুষ চাঁদে গেছে, সামনে নাকি মঙ্গলেও যাবে, ইত্যাদি ইত্যাদি। তো সৌরজগৎ নিয়ে আমাদের যে কথা, এটার মহাবিশ্বের যে আইডিয়া, এটা এত বিশাল, এটা আলোচনা করে আমার মতো একজন ক্ষুদ্র শিক্ষক এদিক ওদিক করতে পারবে বলে আমি মনে করি না। কোনো দিক থেকে এটা সম্ভব না, কেউ পারবে না মানুষের মধ্যে। কেন পারবে না? আমি তোমার এটা কথা দিলে তুমি বুঝতে পারবা। দেখো, সৌরজগৎ একটু এখান থেকে দু একটা ধর্মীয় আলোচনায় আমি যেতে চাই। আমার কিছু বিশ্বাস, কিছু ফিলোসফি আমি তোমার সাথে শেয়ার করব, তোমার ভূগোল বুঝতে সুবিধা হবে। প্রথমত, আমি বুঝতাম যে কিভাবে সম্ভব পৃথিবী ঘুরছে, এর মধ্যে আমরা পিছলেখায় পড়ি না কেন? আমার ছোটবেলার কোয়েরি ছিল এগুলো। শুধু পৃথিবী না, সবকিছু ঘুরতেছে।
সূর্য এটা কোথায়, ওখান থেকে আলো কিভাবে আসে, দিন হইতেছে কিভাবে, রাত হইতেছে কিভাবে, আবার নাকি সাগরে জোয়ার ভাটা হয়। মোটামুটি তোমাদের বয়সে এসে জানতে পারলাম যে পৃথিবীতে আমরা যেরকম বিভিন্ন প্রাণী বসবাস করতে পারি, সৌরজগতের যে আরো গ্রহগুলো আছে, 8টা গ্রহের মধ্যে তো পৃথিবী একটা, বাকি গ্রহগুলো এগুলো ওইভাবে মানুষ বসবাস করার উপযোগী না। কেন না? এটাও যদি গ্রহ হয়, ওগুলোও যদি গ্রহ হয়ে থাকে, এখানে আমরা থাকতে পারি, ওইগুলোতে পারে না কেন, ইত্যাদি। আবার আমি প্রচুর ওয়াজ শুনছি একটা সময়, ছোটবেলায়, এখনো শুনি ইন্টারনেটে। একটা হাদিসে বর্ণিত হয়েছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য একটা চমৎকার বাড়ি নির্মাণ করা হয়। এখানে একটা গাছ তার জন্য আল্লাহ তৈরি করে তার লাগাই দেওয়া হয়, একটা বৃক্ষ তার হয়ে যায়, জান্নাতি বৃক্ষ। এই জান্নাতি বৃক্ষটা এত বিশাল, কিয়ামত পর্যন্ত যদি একটা ঘোড়া খুব দ্রুত গতিতে ওইটার ছায়াকে অতিক্রম করার জন্য দৌড়ায়, তাহলে তার ছায়া অতিক্রম করতে পারবে না, মানে শেষ করতে পারবে না। এত বিশাল একটা জান্নাতি বৃক্ষ তার নামে হয়। তাহলে জান্নাত কত বিশাল, 8টা জান্নাত, 7টা জাহান্নাম আল্লাহ সৃষ্টি করছেন, এগুলো কত বিশাল। প্রত্যেকের জন্য জান্নাতের এত বিশাল এরিয়া বরাদ্দ হবে, মানে তুমি যদি এগুলো শোনো, তুমি জাস্ট অবাক হয়ে যাওয়া যে এত বিশাল, এত বিশাল, এত বিশাল, এটা আসলে কোথায়, কিভাবে। আমার কিছু আইডিয়া আমি এখানে ব্লেন্ড করছি, পরবর্তীতে জানার পরে আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, মহাবিশ্বের মধ্যে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, মহাবিশ্বের মধ্যে আল্লাহর যে বিশাল সৃষ্টি, তার মধ্যে আল্লাহ কোথাও জান্নাত জাহান্নাম এগুলোকে সৃষ্টি করে রেখে দিয়েছেন, যেটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধারণা, আমাদের আইডিয়ার বাইরে। আল্লাহ বলছেন কোরআনের এক জায়গায় যে তুমি চাইলে পৃথিবীর বাইরেও যেতে পারো, তবে সাবধান, সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। খেয়াল করতে হবে। এখন দেখো, এই সৌরজগৎ হচ্ছে, আমরা বলছি যে সূর্যকে কেন্দ্র করে, এটা হচ্ছে সূর্য মামা না, ছোটবেলায় আমরা পড়ছি সূর্য মামা হলে এরকম থাকে। এই সূর্যকে কেন্দ্র করে একটা বিশাল জগৎ আছে, এই বিশাল জগৎটাই হচ্ছে সৌরজগৎ, তাই তো? কত বিশাল জগৎ, বিশাল বিশাল জগৎ। আচ্ছা, ধরো এই হচ্ছে সূর্য, সূর্যের পরে সূর্যের সব থেকে নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ এই হচ্ছে তোমার বুধ, তারপরে এটা হচ্ছে শুক্র, তারপরে ধরো এখানে হচ্ছে পরেটাতে ধরো হচ্ছে পৃথিবী, তারপরে হচ্ছে মনে করো মঙ্গল, এরকম করে আরো আরো গ্রহ আছে। 8টা গ্রহের কথা আমরা বলি, আমরা ছোটবেলায় পড়তাম 8টা গ্রহের কথা, প্লুটো, এটা নাকি এখন আর নাই, সৌরজগৎ থেকে নাকি ছিটকে গেছে না কি হয়েছে খুঁজে পাচ্ছে না। এখন সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জের বা বিভিন্ন তারকারাজির বিভিন্ন তোমার হচ্ছে ছায়াপথ, হাবিজাবি, সরি ছায়াপথ না, এটাকে কি বলে, ধূমকেতু, এদের যে হচ্ছে তোমার যে জগৎ, এটার নাম হচ্ছে সৌরজগৎ আমরা বলছি। তাহলে সূর্যকে কেন্দ্র করে, এখন এই সূর্যকে কেন্দ্র করে যে জগৎটা, এটা সোলার প্যানেল। সূর্যের যে সাইজ, সূর্যের যে ব্যাস, তারপরে পৃথিবীর যে ব্যাস, গ্রহগুলোর যে ব্যাস, যে সাইজের কথা আমরা বলছি, এবং পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, একটু বোঝার চেষ্টা করো। এবং পৃথিবী সূর্য থেকে অনেক দূরে হওয়ার কারণে সূর্যের বিশাল তাপের এবং আলোর একটা খুব সামান্য অংশই আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, যেটা প্রায় 8 মিনিট সময় লাগে ওখান থেকে আসতে। আলো কত দ্রুত তোমরা বুঝতে পারো, আলোর গতি কত বেশি। আলোর গতির পরিমাপের একক হচ্ছে আলোক বর্ষ। তো আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে 1 আলোক বর্ষ বলে। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসা পৌঁছাইতে এই সময়টা লাগে প্রায় 8 মিনিটের মতো, 8 মিনিট 19 সেকেন্ডের মতো সময় লাগে। তো এই যে বিশালতা, আবার পৃথিবীর থেকে বাদ বাকি গ্রহগুলো তুমি যদি দেখো, বৃহস্পতি, তারপরে শনি, এগুলো বিশাল বিশাল এক একটা গ্রহ, তারা ঘুরছে প্রত্যেকে নিজের অক্ষের উপর নিজেও ঘুরছে, আবার তারা পৃথিবীকে সূর্যকে কেন্দ্র করেও ঘুরতেছে। তাদের ঘূর্ণনটা অনেকটা কেমন, তোমরা লাটিম ঘুরাইছো না ছোটবেলায়, অনেকে লাটিম, লাটিমটা যখন আমরা ছোটবেলায়, আমিও টুকটাক এটা ঘুরাইতাম, এরকম করে দড়িতে মারলে এই লাটিমটা কিন্তু নিজে ঘুরে, খেয়াল করবা নিজেই ঘুরতেছে। আবার সে একটা সার্কেল ক্রিয়েট করে, অর্থাৎ আমি লাটিম আঁকতে পারি না, কিছু মনে করো না, অনেকটা ধরো লাটিম হচ্ছে এরকম, তাই না? এই লাটিমটা দেখো নিজে কিন্তু ঘুরবে, আবার সে একটা ধরো একটা সার্কেলের মতো করে তৈরি করে ফেলবে। তো লাটিম নিজেই ঘুরে, আবার সে একটা সার্কেল ক্রিয়েট করে। তো নিজে ঘোরাটা হচ্ছে পৃথিবীর একটা নিজস্ব গতি, আমরা যেটাকে বলছি আহ্নিক গতি, এবং যেটার কারণে দিন রাত্রি হয়। আর সে যে সার্কেল ক্রিয়েট করে ফেলতেছে সেটা হচ্ছে তার বার্ষিক গতি, সে ওই সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করতেছে। এখন এদিকে আমরা যাব, কিছুক্ষণ পরে আবার আলোচনা করব। তো এই যে গ্রহগুলো নক্ষত্রগুলো তারা সূর্যকে কেন্দ্র করে আছে,
গ্রহগুলো তার নিজের অক্ষের উপরে আবর্তিত হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, এবং পৃথিবীতে একটা জীবজগতের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে, কিছু বায়োলজিক্যাল এলিমেন্টসের দরকার হয়, তারপরে কিছু গ্যাসের দরকার হয়, তাপমাত্রার ব্যালেন্সের একটা ব্যাপার আছে, পানির দরকার আছে, এই সমস্ত কিছুর ব্যালেন্সিং হচ্ছে পৃথিবীতে 13-র বেশি, প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ তাপমাত্রা আছে পৃথিবীর মধ্যে। এবং এখানে বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, প্রয়োজনীয় নাইট্রোজেন, এই গ্যাসগুলো পাওয়া যায়। পৃথিবীতে জীবন ধারণের জন্য যত উপাদান আমরা দেখি সমস্ত কিছু আছে, এই জন্য আমরা এখানে বাঁচতে পারি। তো মঙ্গলে কেন সম্ভব না? মঙ্গলের গড় তাপমাত্রা হিমাঙ্কের নিচে, হিমাঙ্কের নিচে মানে এটা -ডিগ্রিতে আছে। তো গড় তাপমাত্রা যদি মাইনাসে থাকে তাহলে সেখানে জীবন ধারণ সম্ভব হবে না, কারণ ওখানে জীব, পৃথিবীতে আমরা যেমনটা বেঁচে আছি ওই জায়গায় বেঁচে থাকার জন্য তাপমাত্রা খারাপ। ওখানের বায়ুমণ্ডলে 2-3% করে অক্সিজেন, কি বলে নাইট্রোজেন, আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে 78-এর বেশি নাইট্রোজেন। তো সমস্ত কিছুর যে একটা ব্যালেন্সের দরকার হয়, যা যা দরকার লাগে একটা তরকারি রান্না করার জন্য, যেমন তেল, লবণ, তারপরে তোমার হচ্ছে মশলার একটা ব্যালেন্স থাকে, এই ব্যালেন্সটা পৃথিবীতে আছে, অন্য জায়গায় নেই। যে কথা তোমাদের সাথে বলছিলাম আমি, সেখানে আবার ফিরি। মহাবিশ্ব কত বিশাল! সূর্য বলা হচ্ছে, সূর্য একটা নক্ষত্র। নক্ষত্র মানে নিজের আলো আছে এমন বস্তু মহাবিশ্বের মধ্যে, যেটা নক্ষত্র, নিজের আলো আছে এমন, জ্বলছে, উজ্জ্বল গ্যাস পিণ্ড, যেটার উপরে ব্যাগের তাপমাত্রা বলা হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো কথাটা? মানে তোমার আমি কি দিয়ে বুঝাই, যখন ভাত যে তাপমাত্রায় ফুটে, ভাত রান্না তো সবাই দেখছি আমরা, তাই না? যে তাপমাত্রায় ভাত ফুটতে থাকে, আম্মু যখন ভাত রান্না করেন, পানি হিট হইতে হইতে একটা সময় পানিটা টকবক করে ফুটে, ভাত ফুটতে থাকে, ওটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি 99-এ গেলেও এটা ফুটবে না, 100-তে গেলে ফুটে। তো ওইটাতে হাত দিলে বা ওটা যদি হাতে পড়ে কোনো কারণে, এটা আমাদের হাত পা পুড়ে ফোসকা পড়ে। তো 100 ডিগ্রি সেলসিয়াসে এই অবস্থা হয়। প্রেসার কুকারে আরো বেশি হিট করা যায়, তাই না? আমরা জানি। এখন 100-তে তুমি সহ্য করতে পারতেছো না, আর সূর্যের উপরিভাগের তাপমাত্রা হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এবং ওখান থেকে যে তাপ পৃথিবীতে আসে, এখন তো গরমের দিনে আমরা জানি আরবের ইয়েগুলোতে বা বাংলাদেশেও কোনো কোনো জায়গায় এমন হয় যে বালির উপরে ছোট ফ্রাই প্যান গরম করে সেখানে ডিম ভাজা যাচ্ছে 2-3 মিনিট সময় দিলে, এই একটা অবস্থা হচ্ছে। বুঝছো কিনা কথাটা? এত তাপ। তো সূর্য একটা নক্ষত্র, এর মধ্যে কি পরিমাণের তাপ আছে তোমাদের বললাম। এই সূর্যকে কেন্দ্র করে যা কিছু দেখছো সেটা হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগৎটা কার সদস্য? সৌরজগৎ হচ্ছে গ্যালাক্সির সদস্য। আসো এবার একটু তোমারে বোঝানোর চেষ্টা করি। সৌরজগৎ গ্যালাক্সির সদস্য। গ্যালাক্সি কি? গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে সহজ কথায় মহাবিশ্বের এমন একটা সৃষ্টি যার মধ্যে অনেক অনেক সৌরজগৎ আছে। বুঝো নাই? ধরো আমার এই একটা কাউসার, আমার এই শরীরটা, আমার বডিটা, এই কম বেশি মোটামুটি 5 ফিট 9 ইঞ্চি উচ্চতার এই বডিতে বিলিয়ন বিলিয়ন কোষ আছে, রাইট? বুঝতেছো? এখন আমি যদি আমার পুরো বডিটাকে একটা গ্যালাক্সি ধরি, আর কোষ নিয়ে যে টিস্যু হয় বা কলা হয়, এই কোষের যে সমন্বয়গুলো টিস্যু আছে সেগুলোকে যদি এক একটা সৌরজগৎ ধরি, তাহলে খেয়াল করে দেখো আমার এই বডিতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কিন্তু তোমার কলা বা টিস্যু আছে, রাইট? তো গ্যালাক্সি হচ্ছে এমন একটা বিশাল জগৎ যেখানে বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এরকম করে সৌরজগৎ আছে। এই সৌরজগতের সমন্বয় যেটা, সেটা হচ্ছে গ্যালাক্সি। এখন প্রশ্ন করতে পারো মহাবিশ্বে গ্যালাক্সি কত? বিজ্ঞানীরা বলছে এটার সংখ্যা বিলিয়ন বিলিয়ন। গ্যালাক্সির সাইজ কি, বা একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব কত? গ্যালাক্সির সাইজ বা দূরত্ব এগুলো সব আলোকবর্ষের উপরে, এটার কিলোমিটারে নাই। বুঝতে পারছো? বা আলোকবর্ষ সেটা কি, আলোকবর্ষ থেকে দূরত্ব যেটা, এটা হচ্ছে পারসেক। পারসেকের থেকে আরো বেশি দূরত্ব যেটা, সেটা হচ্ছে মেগা পারসেক। বুঝতে পারছো? কারণ ওখানে ওই যে আমরা বললাম যে তুমি তো মোবাইলের এমবি বুঝো, বাইট, তারপরে মেগাবাইট, তারপর হচ্ছে তোমার গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট, বুঝো না? তো এরকম করে যখন আলোকবর্ষ থেকে উপরে চলে যায় সেটাকে বলা হয় পারসেক। এগুলো হচ্ছে তোমার পারসেকে মাপা হয়। লাখ লাখ পারসেকের দূরত্ব একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির। মহাবিশ্বের মধ্যে এরকম গ্যালাক্সি আছে তোমার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নে। এখন প্রশ্ন করতে পারো তাইলে ভাইয়া মহাবিশ্ব এত বিশাল, আমি বলবো শুধু এখানেই কাহিনী শেষ না, মহাবিশ্ব কত বিশাল পরেরটা যদি শুনো তাহলে আরো অবাক হয়ে যাবা। এই যে এত কথা বললাম,
যে গ্যালাক্সির মধ্যে সৌরজগৎ থাকে, এক একটা গ্যালাক্সিতে এরকম বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আছে, আর মহাবিশ্বের মধ্যে এরকম গ্যালাক্সি আছে মিলিয়ন বিলিয়ন। এবার বুঝে নাও, এই সমস্ত কিছু বিজ্ঞানীরা এখন পর্যন্ত যত কিছু আবিষ্কার করেছেন, যত কিছু বলেছেন, তার সব হচ্ছে প্রথম আসমানের নিচে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, মানে 7টা। 1 2 3 4 5 6 7। তো এই যে প্রথম আসমান যদি আমি কল্পনা করি, বোঝানো 7টা স্তর, লেয়ার যদি বুঝি আর কি, আমি যত কিছু বললাম সমস্ত কিছু হচ্ছে এই যে এই জায়গায় প্রথম আসমানের নিচে। অর্থাৎ এতক্ষণ ধরে যে সৌরজগৎ বলছি, গ্যালাক্সি ফ্যালাক্সি যা বলছি সব হচ্ছে এই জায়গায়। তারপরে দ্বিতীয় আসমানে কি আছে, তৃতীয় আসমানে কি আছে, চতুর্থ থেকে সপ্তম পর্যন্ত কেমন, বা ওগুলোর সাইজ কেমন, আসো সেটা একটা হাদিস থেকে 1 মিনিটে বুঝে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল বলেছেন এক সাহাবীকে যে তোমার হাতের আংটির তুলনায় মরুভূমিটা যত বিশাল, মানে তুমি যদি হাতের আংটিটাকে মরুভূমি বালুর মধ্যে ফেলে দাও, এই আংটির তুলনায় মরুভূমিটা যত বিশাল, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান তত বিশাল, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান তত বিশাল, তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান তত বিশাল। একটু চিন্তা করো, কল্পনা করো। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছি তোমাদেরকে? এই হচ্ছে মানে মহাবিশ্ব বা সৌরজগৎ বা এই যে কসমোলজি, এটা আসলে শুরু আছে শেষ নাই। আমরা মানুষ এখন পর্যন্ত যা কিছু জানছি সব হচ্ছে এইখানে। বিজ্ঞানীরা যত কিছু বলতেছে সব প্রথম আসমানের নিচে, এই অবস্থা নিয়ে। এরপরে কি আছে আল্লাহ ভালো জানেন। তাহলে জান্নাত জাহান্নাম যে আছে এবার বিশ্বাস হয়েছে? এবার কি বুঝছো মহাবিশ্বের বিশালতা সম্পর্কে? আল্লাহ কিভাবে তোমাকে এত বিশাল জায়গা দিবেন জান্নাতের মধ্যে? ক্লিয়ার কথাটা? আচ্ছা, আসো আমরা সৌরজগৎ এবং গ্যালাক্সি সম্পর্কে জানলাম। তার পাশাপাশি আরো কিছু বেসিক তথ্য তোমাদের দিব এবং একে একে আমরা শুরু করব। চলো। ঘটনা 1, শিলু বড় হয়ে জানতে পারে যে সে সৌরজগতের একটি গ্রহে বসবাস করে। সৌরজগতের এই গ্রহটি ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বসবাসের উপযোগী নয়। অন্য কোনো গ্রহে, ঠিক আছে, সে পৃথিবীতে থাকে। ঘটনা 2, শিখা তার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে জানতে পারে বছরের এমন দুটো দিন আছে যেদিন রাত ও দিনের দৈর্ঘ্য একই হয়। অর্থাৎ মার্চ আর সেপ্টেম্বরের কথা বলছে আর কি। হ্যাঁ, এখন বলছে শিলু বড় হয়ে জানতে পারে যে সে সৌরজগতের একটি গ্রহে বসবাস করে। সৌরজগতের গ্রহটি ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বসবাসের উপযোগী নয়। ঘটনা 1-এর উল্লেখিত গ্রহটি ব্যাখ্যা করো। তোমাকে এখানে পৃথিবীর সম্পর্কে আলোচনা করতে বলছে। অর্থাৎ তুমি পৃথিবীর সম্পর্কে যে বেসিক আলোচনা আছে, পৃথিবীর সাইজ 12,000 সামথিং কিলোমিটার, যেটার ব্যাস উত্তর পশ্চিম দক্ষিণ, উত্তর পশ্চিমে এবং তোমার কি বলে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে এর ব্যাসার্ধ নিয়ে আলোচনা করবা। এর মধ্যে কি কি উপাদান আছে, মহাদেশ আছে, মহাসাগর আছে, এগুলো বলবা। পৃথিবীর যে ভূমণ্ডল আছে এটা সংক্ষেপে বলে দিবা। অর্থাৎ মাটির মধ্যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের একটা সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করবা আর কি। এবং এখানে জীবজগৎ কেন জীবন ধারণ করতে পারে এটা বলবা। অর্থাৎ তুমি খুব সংক্ষেপে পৃথিবীকে ন্যারেট করবা, তাইলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে শিখা তার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে জানতে পারে বছরের এমন দুটো দিন আছে যেদিন রাত ও দিনের দৈর্ঘ্য একই রকমের হয়। ঘটনা 2, উল্লেখিত বিষয়টির কারণ বিশ্লেষণ করে। হ্যাঁ, আহ্নিক গতি বার্ষিক গতি দুটোর একসাথে মামলা আছে, যেদিন দিন এবং রাতের দৈর্ঘ্য একই রকমের হয়। এখন দিন এবং রাতের দৈর্ঘ্য একই রকমের হয় না, কারণ তুমি যদি দেখো পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, সবসময় সূর্যের সাথে পৃথিবীর দূরত্ব একই রকমের থাকে না। যখন সব থেকে কাছে থাকে তখন বলে অনুসুর, আর যখন দূরে থাকে তখন বলা হয় অপসুর। তো এখন এই যে আগের চিত্রে যদি আমরা যাই, বলছিলাম যে বুধ শুক্র পৃথিবী, এই যে পৃথিবী, তো পৃথিবী যখন ঘোরে, যখন এই পথ ধরে যখন সে ঘোরে, তখন সবসময় তার দূরত্ব একই রকমের থাকে না। তো কখনো সে কাছাকাছি চলে আসে, কখনো সে দূরে চলে যায়। বুঝতে পারছো? এই জন্যই তোমার দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে, দিবারাত্রি ছোট হয়ে যায়, বড় হয়ে যায়। বুঝতে পারছো? মানে আহ্নিক গতির মধ্যে আহ্নিক মানে তো অহ্ন, যেহেতু তোমরা এই শব্দটার সাথে পরিচিত। অহ্ন মানে হচ্ছে দিন। বুঝতে পারছো? আমরা বলি না মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন বলি না? তো দিনের মধ্যভাগকে মধ্যাহ্ন বলা হয়। অহ্ন মানে হচ্ছে দিন। আহ্নিক গতি মানে হচ্ছে যে গতির কারণে দিন হয়, রাত হয়। অর্থাৎ পৃথিবী যে নিজেই ঘুরছে না, এই যে ঘুরছে। আচ্ছা, আমি একটা চিত্র দিয়ে তোমার বোঝানোর চেষ্টা করি, দেখো বুঝো কিনা। ধরো এই তো সূর্য, হ্যাঁ, এই হলো সূর্য। তো পৃথিবী ধরো এই পথে পৃথিবী ঘুরে চলছে। এখন এই যে পৃথিবী এখানে ধরো ঘুরছে, পৃথিবী যখন ঘুরে, যখন সে ঘুরতেছে এই জায়গায়,
খুব সহজ করে বুঝো কথাটা, হ্যাঁ। যখন সে ঘুরলো, ঘোরার সময় তোমরা বুঝতেছো কিনা, ঘোরার সময় সূর্যটা যেই পাশে আছে ঠিক ওই পাশে খুব সিম্পলি এই যে সূর্য যেই পাশে থাকবে ওই পাশ থেকে পৃথিবীতে কি হবে, আলো পড়বে, আর বাকি অন্য পাশটা পৃথিবীতে আলো পড়বে না। তাহলে যে পাশে আলো পড়লো সেটা আমি ধরো হচ্ছে এরকম রাখলাম, আর যে পাশে আলো পড়বে না সেটাকে আমি আবার ধরো ব্ল্যাক করে দিলাম, এটা ধরো ব্ল্যাক হয়ে গেল। এ পাশে আলো পড়লো না মানে এটা হয়ে গেল ব্ল্যাক, মানে এই জায়গা হলো রাত আর কি। এখন পৃথিবী যখন ঘুরছে, ঘোরার সময় যে পাশে পৃথিবীর সূর্যের আলো পড়ে ওই পাশে দিন থাকে, আর যে পাশে পড়ে না সে পাশে রাত থাকে। এখন পৃথিবী এভাবে তো ঘুরতেছে, এটা ঘোরার হচ্ছে তোমার বছর ৩৬৫ দিন, বুঝছো? আচ্ছা, এখন আবার নিজে যখন ঘুরে লাঠিমের যে নিজের গতিটা, এটা হচ্ছে আহ্নিক, ওইটা হচ্ছে বার্ষিক, আর নিজে যখন ঘুরে তখন হচ্ছে আহ্নিক। তো নিজে ঘোরার সময় যে অংশে আলো পড়ে সেটা দিন, যে অংশে পড়ে না সেটা হলো রাত। আর দিন আর রাতের মাঝখানে যে একটা বৃত্তাকার অংশ থাকে সেটাকে বলা হয় ছায়াবৃত্ত। তো এখন আমরা যেখান থেকে গেছিলাম, যে প্রশ্নটা ছিল আমাদের এই যে পাশে এটা, যে জানতে পারে বছরের এমন দুটো দিন আছে যে দিন তোমার হচ্ছে দিন এবং রাতের যে দূরত্ব আছে, তোমার লেংথ আছে, দৈর্ঘ্য আছে, একই রকমের হয়। অর্থাৎ মার্চ এবং সেপ্টেম্বরের যে দিন আর রাতের যখন দৈর্ঘ্য একই রকমের হয়ে যায় দুটা দিনে, তখন কি হয়, তখন তার যে আবর্তন, মানে পৃথিবী যে নিজেই যে ঘুরছে, নিজের অক্ষের উপর নিচে যে আবর্তিত হচ্ছে, আবার পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব আছে, অনুসুর অপসুর যেটা আমরা বলছি, সব থেকে কাছে থাকলে অনুসুর হয়, সব থেকে দূরে থাকলে অপসুর হয়, এগুলো ব্যালেন্সে থাকে, ওই দূরত্বগুলো সবগুলো ব্যালেন্সে থাকে, তখন দিন আর রাতের সমান সমান লেংথ হয়ে যায়। কিন্তু একেবারে যখন তুমি ডিসেম্বরে যাবা, তখন ডিসেম্বরে গেলে দিন হয়ে যাবে ছোট, রাত হয়ে যাবে বড়, 21শে ডিসেম্বর। আবার তুমি যখন শীতের বিপরীতে যখন তুমি গরমের দিকে চলে যাবা, তখন গেলে জুনে গেলে দেখবা তখন দিন হয়ে যাবে বা তোমার বড়, রাত হয়ে যাবে হলো ছোট। সো এটার সাথে পৃথিবীর গতি, আহ্নিক এবং বার্ষিক গতি দুটোর প্রভাবই কম বেশি জড়িত, বুঝতে পারছো? এরপরে আসো, নাজু তার পরিবার নিয়ে গত জুন মাসে অস্ট্রেলিয়ায় ভ্রমণে যান। যাওয়ার সময় তারা হালকা পোশাক পরিধান করে বিমানে আরোহণ করেন, কিন্তু সেখানে পৌঁছে তারা উলের মোটা কাপড় পরিধান করতে বাধ্য হয়েছিল। তারা ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণে যায়। সেখানে সমুদ্র ফুলে উপকূলে আছড়ে পড়ছিল, যা দেখে নাজুর মেয়ে উচ্ছ্বসিত হয়ে নাজুকে সমুদ্রের পানি ফুলে ওঠার কারণ জিজ্ঞেস করে। নাজু বলে এটা সমুদ্রের একটি অবস্থা যা প্রতি 6 ঘন্টা অন্তর দেখা যায়। আচ্ছা, উদ্দীপকে নাজুর পরিবারকে কি কারণে মোটা কাপড় পরিধান করতে হয়েছিল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের সংগঠিত সমুদ্রের অবস্থা পৃথিবীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করে বিশ্লেষণ করো। আচ্ছা, তাইলে আসো আমরা একটু দেখি কি কারণে মোটা কাপড় পরিধান করতে হয়েছিল। মোটা কাপড় পরিধান করার কারণ কি? নাজু তার পরিবার নিয়ে গত জুন মাসে অস্ট্রেলিয়ায় ভ্রমণে যান। যাওয়ার সময় তারা হালকা পোশাক পরিধান করে বিমানে আরোহণ করেন। অস্ট্রেলিয়া যাচ্ছে। আচ্ছা, অস্ট্রেলিয়া কোথায়? দক্ষিণ গোলার্ধে, না উত্তর গোলার্ধে। গোলার্ধ যদি উত্তর হয় দক্ষিণ হয়, মানে পৃথিবীটা, আচ্ছা আমরা এটা শেষ করে তারপর বলতেছি। কিন্তু সেখানে পৌঁছে তারা উলের মোটা কাপড় পরিধান করতে বাধ্য হয়েছিল। তারা ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণে যায়। সেখানে সমুদ্র ফুলে উঠে উপকূলে আছড়ে পড়ছিল। আচ্ছা, এখন আসো আমরা গোলার্ধ নিয়ে আলোচনা না করলেই নয়। স্পেস আছে কোথায়? এখানে আছে না এখানে আছে? আচ্ছা, লাগবে না, এখানে করি। ধরো এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ। তো পৃথিবীটা এই বিষুব রেখা দ্বারা সমান দুই ভাগে বিভক্ত, কাল্পনিক রেখা। এই বিষুব রেখার অনেকগুলো নাম আছে, তোমরা দেখবা মেডিটেরিয়ান লাইন, বিষুব রেখা, নিরক্ষরেখা, এরকম নাম আছে। এটা ইংলিশে আবার তোমার মেডিটেরিয়ান না, এটাকে বলা হচ্ছে তোমার ইকুয়েটর লাইন। হ্যাঁ, মেডিটেরিয়ান লাইন তো হচ্ছে মূল মধ্যরেখা, সরি, ইকুয়েটোরিয়াল লাইন, যেটা হচ্ছে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে কাল্পনিকভাবে বিভক্ত করছে। এখানে দেখবা দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে, নাম হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডর, ইকুয়েডরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার যে রাজধানী আছে কিটো, এই কিটো শহরে বছরের সারা বছরই বসন্তের আবহাওয়া বিরাজ করে, অর্থাৎ না শীত না গরম এমন একটা সিচুয়েশন থাকে। এর জন্য কিটোকে বলা হয় চির বসন্তের নগরী।
মজার বিষয় হচ্ছে এই রেখাটা যেসব এলাকার দিয়ে উপর দিয়ে গেছে আর কি কাল্পনিকভাবে, আমাদের এশিয়া মহাদেশের মালয়েশিয়া সিঙ্গাপুর ওইটার উপর দিয়ে চলে গেছে। মালয়েশিয়া সিঙ্গাপুরে যদি কেউ গিয়ে থাকে বা তোমাদের কোনো আত্মীয় স্বজন থাকে জিজ্ঞেস করবা, ওখানে দেখবা টেম্পারেচারটা খুব মডারেট এবং বৃষ্টি হয় কম বেশি, সারা বছরই কম বেশি বৃষ্টি হয়। আফ্রিকার যে অঞ্চল দিয়ে গেছে ওই অঞ্চলটা খুব সবুজ, কারণ এটার সিস্টেমটাই হচ্ছে এমন, ওখানেও ঠান্ডা এখানেও ঠান্ডা, তোমরা জানো মেরু অঞ্চলে ঠান্ডা, তারপরে গরম, তারপরে ব্যালেন্স। সেম একই কথা, এখানেও ঠান্ডা তারপরে গরম তারপরে ব্যালেন্স, বুঝছো? এখন আমাদের বাংলাদেশ আমরা তো হচ্ছে উত্তর গোলার্ধে, আর অস্ট্রেলিয়া যেটা, অস্ট্রেলিয়া হচ্ছে এখানে দক্ষিণ গোলার্ধে। তো সিম্পলি পৃথিবীর দুইটা গোলার্ধ যদি হিসাব করো, উত্তর গোলার্ধে যে সিজন থাকে দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টাটা থাকে। বোঝা গেছে? বার্ষিক গতির যে হিসাব থাকে, পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হইতে থাকে তখন দুই জায়গায় দুইটা সিজন তৈরি হয়ে যায়। তো উত্তর গোলার্ধে যখন গরম এখানে হবে তখন শীত, আবার এখানে যখন শীত হবে এখানে তখন হবে গরম। বাংলাদেশের ক্রিকেট টিম দেখবা গরমের দিনে বিমানে উঠছে, অস্ট্রেলিয়ায় যা নামছে, ওখানে দেখবা হচ্ছে জ্যাকেট ট্যাকেট পরে প্র্যাকটিস করতেছে। আবার বাংলাদেশ থেকে দেখবা তারা শীতের সময় বিশাল জ্যাকেট ট্যাকেট পরে চলে গেছে, ওই জ্যাকেট অস্ট্রেলিয়ায় গেলে সেই জ্যাকেট খুলে তারা দেখবা ওখানে আবার খুব হালকা কাপড় পরে ওই জায়গায় প্র্যাকটিস করতেছে। কেন? কারণ ওই যে বললাম দুই গোলার্ধে, এবং আমাদের এখানে শীতের সময় দেখবো অস্ট্রেলিয়াতে দাবানল হচ্ছে, কদিন আগেও হয়েছে, আমাদের এখানে প্রচন্ড শীত, অস্ট্রেলিয়ায় দাবানল আগুন লেগে গেছে। আমেরিকায় তো এই সিজনে হইলো, আমেরিকার কথা আলাদা, সেটা ভিন্ন। তো অস্ট্রেলিয়ায় যে এই কাহিনীগুলো হয় কারণ দুই গোলার্ধে অবস্থিত। দুই গোলার্ধ কি, পৃথিবী যদি গোলাকার হয়ে থাকে গোলের অর্ধ এ হলো গোলার্ধ, গোলের অর্ধ, কারণ এটা পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ 360, আমরা বলছি প্রায় গোলাকার যেহেতু, যদিও এপাশে কিছুটা বেশি এপাশে কিছুটা কম, সামান্য কম, তাই না? বাট পৃথিবীতে আমরা বলতে পারি প্রায় গোলাকার। ওকে, তো এখানে যে কথা ছিল যে কি বললে জুন মাসে অস্ট্রেলিয়ায় গেছে, জুন মাসে মানে আমাদের এখানে গরম, ওখানে তাদের শীত পাবে স্বাভাবিক, তারা হালকা কাপড় পরিধান করে বিমানে উঠছিল, কিন্তু সেখানে পৌঁছে উলের মোটা কাপড় জাস্ট ওকে গেল। ভিক্টোরিয়াতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণে গেছিল, সেখানে সমুদ্র ফুল উপকূলে আশ্রে পড়ছিল, যা দেখে নাজুর মেয়ে উচ্ছ্বসিত হয়ে নাজুকে সমুদ্রের পানি ফুলে ওঠার কারণ জিজ্ঞেস করে। নাজু বলে এটা সমুদ্রের একটি অবস্থা যা প্রতি 6 ঘন্টা অন্তর দেখা যায়, মানে জোয়ার ভাটা। উদ্দীপকের সংঘটিত সমুদ্রের অবস্থা পৃথিবীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করে, বিশ্লেষণ করো। অর্থাৎ জোয়ার ভাটা ব্যাপক প্রভাব বিস্তার করে, সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। কারণ সেটা বিশ্লেষণ বা আলোচনা করার আগে তোমাকে জানতে হবে জোয়ার ভাটা বলতে আসলে কি বোঝায়, তাই না? জোয়ার ভাটা আসলে কি, চলো আমরা একটু জানি জোয়ার ভাটা বলতে আসলে কি মিন করে। জোয়ার ভাটা আমাদের কমন যে কনসেপ্ট বা কমন সেন্স, সেখান থেকে আমরা প্রত্যেকে জানি এটা, যে জোয়ার মানে হচ্ছে পানি ফুলে উঠবে, ফেপে উঠবে, আর ভাটা মানে হচ্ছে পানি কমে যাবে, পানি নেমে যাবে, তাই না? যারা কক্সবাজার গেছো তারা সবাই এটার সাথে পরিচিত, জোয়ার এবং ভাটা দেখছো। আবার যাদের বাড়ি বরিশাল বা ঝালকাঠি, পটুয়াখালী ওই অঞ্চলে, আমি একবার ঝালকাঠি বেড়াতে গেছিলাম এক আত্মীয় বাসায়, মানে বন্ধুর বাসায় আর কি। তো ওখানে বেশ কিছু দূর নৌকা দিয়ে যাইতে হয়েছিল, একটা খালের মতো নদী, মোটামুটি সরু, বেশ পানি। ওখানে তারা বলতেছিল যে এখন হচ্ছে ভাটার টাইম, এবং তারা দেখাইতেছিল যখন জোয়ার আসে পানি প্রায় দেড় হাত 2 হাতের মতো উঁচু। আমি নিজেও দেখে বুঝলাম যে খালের পাড়গুলো ভেজা, মানে ওই পর্যন্ত পানি ছিল, এখন আর নাই, নেমে গেছে। আমার খুব আগ্রহ, আমি জীবনে জোয়ার ভাটা তখন দেখিনি, কেমনে কি হয়। তো ওদের বাড়িতে যাওয়ার পর আমি হাঁটতে হাঁটতে আবার ওই জায়গায় গেছি, ওরা বলছে অমুক সময়ে আবার হবে, জোয়ার হবে। দেখতে গিয়ে দেখলাম সর্বনাশ, খাল তো একদম পরিপূর্ণ, বেশ টয়টম্বুর লাগতেছে, বুঝছো? মানে প্র্যাকটিক্যালি দেখলাম আর কি। কক্সবাজারে গেলে দেখবা বিচে এটার নির্দেশনা থাকে। তো জোয়ার মানে হচ্ছে পানি ফুলে উঠছে, ভাটা মানে চলে গেছে। প্রশ্ন হচ্ছে কেন? আসো, জোয়ার ভাটা পৃথিবী, সূর্য, চাঁদ, তাদের আকর্ষণ বলের একটা ব্যাপার আছে। আমি এটাকে মোটামুটি 3টাকে পাশাপাশি রাখি। চাঁদকে বোঝাবো কি দিয়ে? সাদা হলে চাঁদ হবে, আর লাল যদি হয় সূর্য হবে, আর সবুজ হলে পৃথিবী হবে। কিন্তু কত হলে এখানে সবুজ কোনটা? এইটা আমি তো কালার ব্লাইন্ড, সবুজ এটা তো নীল আনডাউটলি, এটা কি, এটা কি, আর এটা মনে হয় সবুজ, তাই না? এটা সবুজ, ওকে। এটা যদি সবুজ হয় তাহলে আমি এটা দিয়ে আগে পৃথিবীটা বানাই। ধরো
এইটা হচ্ছে পৃথিবী, সবুজই তো। আর তোমরা এটা সবুজই ধরে নিও, আমি সবুজই বললাম আর কি। হ্যাঁ, এটা হলো পৃথিবী। ধরো পৃথিবী বুঝাইলাম সবুজ এই কারণে, কারণ পৃথিবীতে গাছ, তারপরে বিভিন্ন রকমের উদ্ভিদ, ঘাস, লতাপাতা, অনেক কিছু আছে। এই জন্য আমরা পৃথিবীকে ধরলাম সবুজ। ওকে, ডান। তাহলে চাঁদ হবে কেমন? চাঁদ হবে সাদা। চাঁদটা আর একটু পৃথিবী থেকে যেহেতু চাঁদ ছোট, আমরা ছোট করে লিখবো। এটা হলো চাঁদ, আঁকাইলাম চাঁদ। ওকে, তাইলে সূর্য হবে হলো লাল। ধরো অগ্নিপিণ্ড, গ্যাস পিণ্ড, বিশাল অবস্থা। হ্যাঁ, এটা একটু বড় হবে এই। এবার মাঝখানে কালারটা করে দেই। বিশাল তো, বুঝছো না? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তো এটা তো একটা মোটামুটি আইডিয়ার মধ্যে নিতে হবে, নইলে তো তোমার এস্টিম হবে না যে এটা কি করে সূর্য হইলো। ভাই, আপনারা বলছেন সূর্য এত বিশাল। এখন দেখো, আমি এই তিনটাকে সরল রেখায় রাখলাম। ভালো মতো বুঝো, নট সমকোণ। সমকোণে কিন্তু রাখি নাই, রাখছি হচ্ছে সরল রেখায়। ঠিক আছে? তাইলে আমি দেখতে পাচ্ছি আমরা এখানে পৃথিবী, সূর্য এবং চাঁদ সরল রেখায় আছে। সমকোণেও থাকতে পারে। আচ্ছা, সমকোণে থাকতে পারে মানে ধরো এটা এখানে আছে, এটা এখানে চলে আসলো, তাহলে সমকোণ হয়ে যাবে। সমকোণ তো বুঝতেই পারো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ধরো এটা হলো সমকোণ। ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, বাস, এটা সমকোণ। আচ্ছা, এখন দেখো, সহজ কথায় আমরা তো জানি পৃথিবীর সাথে, পৃথিবীর যে বস্তু আমার সাথে কিন্তু পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করতেছে। এটা হচ্ছে অভিকর্ষ। আমি যখন লাফ দিলাম উপরের দিকে, একটু ধরে উঠলাম, আবার নিচে পড়ে গেলাম। তো পৃথিবী থেকে তুমি কোনো বল যদি উপরে ছুঁড়ে মারো, অনেক দূর গিয়ে আবার নিচের দিকে পড়ে আসবে এটা। কারণ পৃথিবীর মাটি তার উপরের সমস্ত বস্তুকে তার দিকে আকর্ষণ করে, যার জন্য আমরা পিছলে পড়ি না। যার জন্য হচ্ছে তোমরা যদি লাফ দাও তাহলে উপরের দিকে চলে যাও না, আবার নিচে নেমে আসো। কোনো কিছু উপরের দিকে ঢিল মারলে তোমার যে প্রযুক্ত বল ওটার উপরে তুমি দিছো, পৃথিবীর বলের বিপরীতে, অর্থাৎ তুমি ঢিল দেওয়ার সময় যে শক্তিটা প্রয়োগ করছো এটা যখন শেষ হয়ে যায়, পৃথিবীর আকর্ষণ বলের কারণে সেটা আবার পৃথিবীতে ফিরে চলে আসে। পৃথিবী এবং অন্য বস্তুর মাঝে যে বল সেটা হচ্ছে অভিকর্ষ। দ্যাট মিনস আমি এটা ফেলে দিলে নিচে চলে যাবে। তোমরা এগুলো বুঝো, তোমাদের এগুলো বোঝানোর কিছু নেই, আমার থেকে ভালো জানো। আর পৃথিবীর সাথে আরেকটা পৃথিবীর বস্তু না, বাইরের জিনিস, ধরো সেটা চাঁদের আকর্ষণ বা হচ্ছে সূর্যের আকর্ষণ বা অন্য কিছু, সেটা হচ্ছে মহাকর্ষ। তো এই যে বল প্রযুক্ত হয় পৃথিবীর উপরে, এই মহাকর্ষ বলের প্রভাবে দেখো চাঁদের আকর্ষণ আছে পৃথিবীর উপর। এই আকর্ষণে কঠিন বস্তুর উপর এটা তেমন কোনো প্রভাব আমরা দেখি না, দেখতে পাই না। অর্থাৎ ধরো কাঠ বা মাটি বা ধরো গাছ, তাদের উপরে চাঁদের যে আকর্ষণ তার কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। কিন্তু পৃথিবীর যে জলরাশি আছে সেই জলরাশির উপরে কিন্তু তার প্রভাব আছে। ওই প্রভাবটা জলরাশির উপরে যখন পড়ে তখন কি কি অবস্থা হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যখন চাঁদের আকর্ষণ বল পৃথিবীর উপর প্রযুক্ত হয় তখন এই যে দেখো এই দিকে, এটা ধরো পানি আর কি। হ্যাঁ, সে এই দিকে ফুলে উঠলো, এই দিকে ধরো ফুলে উঠলো। সহজ কথা। তাহলে চাঁদের আকর্ষণে পৃথিবীর যে জলরাশি সেটা ফুলে ওঠে, এটাই হচ্ছে জোয়ার। এখন বিপরীত যে বিন্দু আছে এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এখানে তো পানি নাই, এটা হচ্ছে ভাটা। অর্থাৎ যেখানে চাঁদের আকর্ষণ বল প্রযুক্ত হয়, যখন সমকোণে থাকে, যখন চাঁদের আকর্ষণ বল প্রযুক্ত হয়, সূর্যের আকর্ষণ যখন পৃথিবীর উপরে আসে, তখন পৃথিবীর জলরাশি ফুলে ওঠে, স্ফীত হয়। এটাকে বলা হয় তোমার
জোয়ার। এখন যেখানে তোমার আকর্ষণ বল কাজ করলো সেখানকার পানি ফুলে উঠলো, আর যেখানে কাজ করলো না সেখানকার পানি কমে গেল, চেপে গেল। তো বিপরীত দশা যেটা সেটাকে ভাটা বলে। তাহলে জোয়ারের বিপরীত দশা ভাটা। জোয়ার কখন হবে, কি বলে, জোয়ার কোথায় হবে, যেখানে আকর্ষণ বল প্রযুক্ত হবে। ভাটা কোথায় হবে, যেখানে আকর্ষণ বল প্রযুক্ত হবে না, কারণ পৃথিবীতে ঘুরতেছে, তাই না? তো ঘোরার সময় যখন প্রযুক্ত হয়, প্রযুক্ত বলের কারণে যখন পানি ফুলে ওঠে, স্ফীত হয়, তখন সেটা জোয়ার। বিপরীত দশা হচ্ছে ভাটা। এখন যখন এই জোয়ারটা খুব তীব্র হয়, অমাবস্যায়, পূর্ণিমায়, যখন তারা এরকম অবস্থায় থাকে, এটাকে বলা হয় ভরা কটাল বা ভরা জোয়ার বা তেজ কটাল। বুঝতে পারছো? অর্থাৎ জোয়ার দুই রকমের হয় আর কি, একটা হচ্ছে শক্তিশালী জোয়ার, আর একটা হচ্ছে তোমার দুর্বল জোয়ার, সহজ কথা। তো যেটা শক্তিশালী জোয়ার সেটাকে বলা হচ্ছে ভরা কটাল বা তেজ কটাল বা ভরা জোয়ার। আর যখন এরকম সমকোণে থাকে, ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা সূর্য, এটা হচ্ছে তোমার চাঁদ, তখন এটার আকর্ষণ বলটা এখানে প্রযুক্ত হয়, এটার আকর্ষণ বলটা এখানে প্রযুক্ত হয়। তো তখন এই দিক দিয়ে ফুলে ওঠে কিছু, ধরো এই দিক দিয়ে ধরো ফুলে ওঠে কিছু। তো এখন সমকোণে থাকার কারণে এই জোয়ারটা কি এই জোয়ারের মতো এত বেশি হবে না, তো কারণ এটা তো সরল রেখায় নাই। সরল রেখায় না থাকার কারণে ওই শক্তিটা মানে শক্তিশালীভাবে পৃথিবীর উপরে কাজ করে না। তখন একটা জোয়ার সৃষ্টি হয়, সেটাকে বলা হয় তোমার মরা কটাল বা হচ্ছে এটা তোমাকে কি বলে, মানে গৌণ, মানে কম শক্তিশালী জোয়ার। অর্থাৎ ভরা কটালের বিপরীত দশা যেটা, সেটার নাম হচ্ছে তোমার মরা কটাল। বুঝতে পারছি তোমাদেরকে আমি? তো এখন জোয়ার ভাটার প্রভাবটা কি? প্রশ্ন হলো, যেখানে আমাদের আলোচনা ছিল আমরা জোয়ার ভাটা সম্বন্ধে বুঝলাম, প্রশ্ন হচ্ছে এর প্রভাবটা কি। উদ্দীপকের সংঘটিত সমুদ্রের অবস্থা পৃথিবীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। ব্যাপকটা কিভাবে? ধরো যদি শুধু জোয়ার অবস্থায় থাকতো একটা সিচুয়েশন, যদি শুধু ভাটা অবস্থায় থাকতো আর একটা সিচুয়েশন। এখন জোয়ারও হচ্ছে ভাটাও হচ্ছে, এটার অনেকগুলো প্রভাব আছে। একটা হচ্ছে নেভিগেশনের প্রভাব। যদি সবসময় ভাটা অবস্থায় থাকতো তাহলে তো অনেক জায়গায় নাব্যতা সংকটে পড়তো। নাব্যতা মানে হচ্ছে তুমি জলের উপরে যোগাযোগ করার মতো যে দক্ষতা বা যোগাযোগ করার উপযুক্ততা। যেমন ধরো বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী আমরা বলছি মেঘনাকে। মেঘনা নাব্য কেন? মেঘনা চলাচলের জন্য সব থেকে বেশি উপযোগী, এই জন্য মেঘনাকে বলা হচ্ছে নাব্য নদী। অর্থাৎ শুকনা মৌসুম যেটা শীতকাল, তখনও মেঘনা নদীর মধ্যে পানি থাকে। আর যমুনাতে মনে করো প্রচুর চর আছে, এটা নাব্যতা হারায় ফেলে শুকনা মৌসুমে। তুমি দেখবা যমুনা ব্রিজের নিচে একেবারে গরু চড়তেছে বালু। তো নাব্যতা মানে হচ্ছে একটা নদী চলাচলের উপযুক্ত আছে কিনা, অর্থাৎ এখানে পানি আছে কিনা পর্যাপ্ত। তো ভাটা অবস্থায় থাকলে অনেক জায়গায় নাব্যতা হারায় ফেলতো। আবার জ্বর অবস্থায় থাকলে অনেক জায়গায় অতিরিক্ত নাব্যতা হইতো বা চলাচলের অনুপযুক্ততা থাকতো কিছু কিছু ক্ষেত্রে। তো জ্বর এবং ভাটার কারণে যখন দুইটা বিপরীতমুখী সিচুয়েশন তৈরি হয় উপকূলীয় এলাকাতে, এখানে তোমার পানির প্রবাহ আসা, নেভিগেট করা, মাছ ধরা, এই সমস্ত কিছুতে তার একটা ইতিবাচক প্রভাব তৈরি হয়। বিশেষ করে জোয়ার ভাটার মূল প্রভাব যেটা, ভৌগোলিক প্রভাব তো বটেই, একটা অর্থনৈতিক প্রভাব এখানে খুব মারাত্মকভাবে জড়িত। বুঝছো? আমাদের বায়োলজিক্যাল উপকারের পাশাপাশি একটা অর্থনৈতিক প্রভাব এখানে জড়িত আছে। তারপরে আসো আমরা কথা বলবো পরের প্রশ্নে। চিত্র অনুযায়ী পৃথিবীর এ চিহ্নিত স্থানে জোয়ারের ব্যাখ্যা দাও। এরপরে হচ্ছে উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের উপকূলীয় জনজীবনে কি প্রভাব ফেলে বিশ্লেষণ করো। এটা উপকূলীয় জনজীবনের প্রভাব মানে জোয়ার ভাটার প্রভাব। আর এ চিহ্নিত স্থান সূর্য আছে পৃথিবীর উপরে সরাসরি করছে, এটা মুখ্য জোয়ার। কারণ এখানে তোমার হচ্ছে চাঁদ, এখানে পৃথিবী, এখানে সূর্য। তাহলে পৃথিবীর উপরে সরল রেখায় তোমার হচ্ছে এটার মানে বল প্রযুক্ত হয়েছে, অর্থাৎ এটা জোয়ার। জোয়ার মানে ভরা কটাল বা তেজ কটাল বা বড় জোয়ার, সোজা কথা, যেটা একটু আগে আমরা আলোচনা করছি। আর উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের উপকূলীয় জনজীবনে কি প্রভাব ফেলে বিশ্লেষণ করো। এটা এক কথায় বলা মুশকিল, কারণ উপকূলীয় জনজীবনের তুমি যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাও তাহলে বুঝতে পারবা। উপকূল মানে হচ্ছে বাংলাদেশের সীমানার দক্ষিণ দিকে যে জেলাগুলো আছে, একদম যদি আমি পশ্চিম থেকে ধরি, সাতক্ষীরা, তারপরে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ভোলা, তারপরে পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চিটাগং, কক্সবাজার, পুরো এলাকাটা তুমি যদি দেখো, এখানে জোয়ার ভাটার প্রভাবটা কি? জোয়ার ভাটার প্রভাবে এখানে মাছ চাষ হয়, মানে চিংড়ি আর কি, বিশেষত লবণ চাষ হয়। তারপরে তোমার সেখানে যোগাযোগের উপযুক্ততা বাড়ে। আবার সবচেয়ে বড় ব্যাপার যেটা,
আমাদের ওখানকার বহু মানুষের জীবন জীবিকার সাথে যেহেতু সমুদ্র বা নদী অর্থাৎ মাছ কিংবা ওই এলাকার যেসব জিনিস এখানে চাষ করা যায় বা যেসব জিনিস দ্বারা জীবিকা নির্বাহ হয় ওইসব জিনিস জড়িত। বিশেষ করে তোমার উপকূল এলাকার একটা বড় অংশ মানুষ হচ্ছে জেলে, একটা বড় অংশ মানুষ লবণ চাষী, একটা বড় অংশের মানুষ তোমার হচ্ছে চিংড়ি চাষ করে। এদের সাথে এই জোয়ার ভাটার বিস্তর প্রভাব আছে তাদের জনজীবনে এটার, এবং সেটা ইতিবাচকভাবে। বুঝতে পারছো কথা? এটা কিন্তু বন্যা না, আবার উপকূল এলাকার বন্যা মনে করো না, জোয়ার ভাটার কথা বলছে। তারপরে আসো এখানে একটা চিহ্ন, কি বলে, উদ্দীপক একটা আবার চিত্র। বি চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য বর্ণনা করো। সি এর বহিস্তর কঠিন অবস্থায় থাকে, তুমি কি বিবৃতির সাথে একমত? তোমার যথার্থতা নিরূপণ করো। আচ্ছা, এখানে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন দেখতে পাচ্ছি। এটা তুমি এভাবে না দেখে যদি এভাবে দেখো, মনে করো এটা হচ্ছে পৃথিবীর একটা অংশ তোমার দেখাইলাম, যদি এভাবে কল্পনা করো আর কি, মানে পৃথিবীর ঘুরাই দিলে তোর পৃথিবীটার সবটা হবে আর কি, একটা অংশ দেখাইলাম। তাহলে আমরা আছি কোথায়? আমরা আছি সারফেসে, মানে উপরে। ধরো আমি কাউসার এখানে দাঁড়ায় তোমার সাথে এখন ক্লাস নিচ্ছি, কথা বলতেছি। তো এটা হচ্ছে পৃথিবীর উপরিভাগ। এই উপরিভাগ থেকে তুমি যখন এভাবে যাবা, ওকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র। এখন তুমি ভাগ করো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, অর্থাৎ এই পুরাটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ওকে, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল মানে হচ্ছে ভূ অভ্যন্তরের উপরের দিকটা, এটার একদম উপরে হচ্ছে আমরা মানুষ, গাছপালা, যত প্রাণী আছে তারা একদম উপরে। যে মাটি, আমি যে দাঁড়ায় আছি, এটা নিচের দিকে গভীর। এটা এক এক জায়গায় এক এক রকমের গভীরতা। তোমাদের বইতে দেখবা লেখা আছে যে সমুদ্র এলাকা এটা 5 কিলোমিটারের মতো, আর মহাদেশীয় অঞ্চলে এটা প্রায় 35 কিলোমিটার গড় গভীরতার কথা যদি আমরা বলি। অর্থাৎ সোজা কথায় বললে পৃথিবী থেকে তো সমুদ্র পানি, অনেক পানি, তাই না, বা নিচু এলাকা থাকে, তারপর সমুদ্রের নিচে তো মাটি আছে, ওই মাটির কথা বলছে। বুঝো নাই? মানে ধরো আমি যেখানে দাঁড়ায় আছি, আমি তো উপরিভাগ, সারফেসে না, সমুদ্রে। তো সমুদ্রের মধ্যে পানি আছে না? এখন আমি যেখানে দাঁড়াইছি আর সমুদ্রের নিচের যে মাটি, দুইটা কি এক জায়গায় নাকি? আমারটা উঁচুতে, ওইটা হচ্ছে নিচুতে, বুঝছো কিনা? তো আমার যে গভীরতাটা হবে নিচের দিকে, আর সমুদ্রের মাটির যে গভীরতাটা হবে, অর্থাৎ আমার এখান থেকে আমি নিচের দিকে গেলে, যেখানে গেলে আমি গুরুমণ্ডল পাবো, এটার যে দূরত্ব সমুদ্র থেকে নিচের দিকে গেলে, সমুদ্রের মাটি থেকে ওখান থেকে গুরুমণ্ডলের দূরত্ব সমান হবে? কোনোভাবে সমান হবে না। অর্থাৎ তুমি গাছের উপরে দাঁড়ায় আছো আর একজন গাছের গোড়ায় দাঁড়ায় আছে। এখন মাটির 3 ফুট গভীরতা, গাছের উপর থেকে যদি সে যায় তার জন্য বেশি, সে আগে মাটিতে নামা লাগবে, তারপরে যাবে। আর যে গাছের গোড়ায় দাঁড়ায় আছে সেখান থেকে শুধু 3 ফুট গেলেই হবে। এই জন্য সমুদ্রের নিচের গভীরতাটা কম। আর মহাদেশীয় জায়গায়, মহাদেশীয় মানে আমরা যেখানে থাকি, মাটি মাটি ওখান থেকে বেশি। তো এটা হচ্ছে অশ্বমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। এখন প্রশ্ন করছে দেখো, বি চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য বর্ণনা করো। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল বোঝাই যাচ্ছে। বৈশিষ্ট্য যদি তুমি এখানে বর্ণনা করো, এখানে কি কি আছে, এটার গুরুত্ব কত, এটার যে উপাদানগুলো আছে সেটার অনুপাত কি, সিলিকন, ম্যাগনেসিয়ামের কথা তোমাদের বইতে পরিষ্কার লেখা আছে। অর্থাৎ তুমি গুরুমণ্ডল জিনিসটা কি, ভূ অভ্যন্তরের, এটা তো একটা অংশ, 3টা অংশের বিবরণ দিবা। গুরুমণ্ডলকে এটা বলবা, গুরুমণ্ডলের লেংথ বলবা, তারপর এটার উপাদানগুলো বলবা, সেগুলো কি অবস্থায় আছে এটা বলবা। তোমাদের অনেক একটা কোয়েরি থাকে, ভাই আমরা অনেক সময় বুঝতে পারি কিন্তু লিখবোটা কি। এখন দেখো লিখবোটাকে আমি তো তোমার নোট দেওয়ার জন্য আসি নাই। আমরা যেটা করি, আমরা প্রশ্নটাকে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, বিষয়বস্তুগুলো বলি এবং কিভাবে লিখতে হবে এটা বলি, বুঝছো? অর্থাৎ তুমি গুরুমণ্ডলের বিবরণ দিবা, দিলে এখানে মামলা ডিসমিস। এরপরে সি এর বহিস্তর কঠিন অবস্থায় থাকে। সি মানে কেন্দ্রমণ্ডলের বহিস্তর কঠিন অবস্থায়, তুমি কি বিবৃতির সাথে একমত? তোমার যুক্তির যথার্থতা নিরূপণ করো। সি এর বহিস্তর কঠিন অবস্থায় থাকে। দেখো সি মানে কেন্দ্র, তো কেন্দ্র মানে হচ্ছে এখানে লোহা আছে প্রচুর পরিমাণে, শক্ত ধাতু। তো এটা বলতে পারো যে এক ধরনের প্রাকৃতিক ফাউন্ডেশন। লাইক আমরা যখন বিল্ডিং গুলো বানাই, বড় বড় বিল্ডিং দেখবা পৃথিবীতে যেগুলো বানানো হয়েছে, বিল্ডিং বানানোর সময় কি করে মিস্ত্রিরা, দেখবা যত বড় বিল্ডিং নিচে তত পুকুরের মতো করে কাটা ফেলে। যদি বিল্ডিং ছোট হয়, 2 তলা হয়, 3 তলা হয়, তাহলে যেখানে যেখানে তোমার ফাউন্ডেশন বিম কলামগুলো যাবে শুধু সেইগুলো কাটে, মাটিটা কাটা সেখানে বসায়। আর যত বড় বিল্ডিং দেখবে একদম পুকুর কাটে, কাইটে ওখান থেকে সমস্ত কিছু তুলে ঢালাই দিয়ে তারপর উঁচু করে। তো এটা আমরা নিচে এত তো তোমার ইট সুরকি সিমেন্ট বালি কেন দিই, ফাউন্ডেশনটাকে শক্ত করি। তো পৃথিবীর কেন্দ্রে আল্লাহ পাক কি করছেন, এটা প্রাকৃতিক ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন। কারণ আল্লাহ জানেন যে তুমি এখানে এম্পায়ার স্টেট বিল্ডিং বানাবা,
তুমি এখানে আইফেল টাওয়ার বানাবা, তারপরে এরকম করে যদি পৃথিবীতে আমি যদি নামাই নিয়ে আসি, তুমি এখানে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার বানাবা, তাই না? কারণ আমরা তো জানি যে প্রতিপাদ বিন্দু বলে একটা কথা আছে। প্রতিপাদ বিন্দু খুব মজার একটা জিনিস। ধরো এই হলো পৃথিবী, টেনিস বলের মতো না, একটা টেনিস বল হাতে নাও, একটা ডিম হাতে নাও, ভাঙিয়ে ফেলায়ও না। তো ধরো তুমি যদি এদিক দিয়ে একটা সুই প্রবেশ করো টেনিস বলের, এটা বের হবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে বের হয়ে যাবে। তো যেদিক দিয়ে সুইটা ঢুকলো, এটাকে যদি আমি এ বিন্দু ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এর ঠিক বিপরীতে কি? বি বিন্দুটা। তো পৃথিবীর যে কনসেপ্ট, সেখানে একটা বিন্দু পৃথিবীর উপরিভাগের তার ঠিক বিপরীত পাশের যে বিন্দুটা, সেটা হচ্ছে তার প্রতিপাদ বিন্দু বা প্রতিপাদ স্থান। তো বোঝার চেষ্টা করো, তাহলে আমি যদি এরকম করে রেখাটা টানি, তাহলে এই বিন্দুটার প্রতিপাদ বিন্দু কোনটা? এটা, বুঝছো? এবং আমরা যারা আছি, আমরা প্রত্যেক সারফেসে আছি। দ্যাট মিনস আমি এটাই বলেছি, এখানে যদি এম্পায়ার স্টেট বিল্ডিং হয়, আমার বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই জায়গায় উল্টা। কারণ পৃথিবী তো গোল, সমস্ত কিছু তার উপরে সারফেসে। পুরা পৃথিবী তো আর সমতল না। পুরা পৃথিবী যদি এরকম হইতো, তাহলে তার কোনো সমস্যা ছিল না। কারণ পৃথিবীটা হচ্ছে গোল, এই জন্য গোল হওয়ার কারণে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা আসছে। কারণ 180 ডিগ্রি যে রেখার কথা আমরা বলছি, এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা তো দুইটা না, এটা একটা। পৃথিবীর এই পাশে 0, ওই পাশে 180, মানে আমি বলছি হচ্ছে এরকম। ধরো পৃথিবীটা এরকম না, গোল তো। আমি যখন দেখাই, আমি এইভাবে দেখাই। এখন আমার এই বুড়ো আঙ্গুল আর এই বুড়ো আঙ্গুল দুইটা দুই জায়গায় দেখতেছো, মানে এক জায়গায় হচ্ছে আলাস্কা আর এক জায়গায় রাশিয়ার মাথা, উল্টা হয়ে গেল। না 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 না, দুইটা এক জায়গায়, অর্থাৎ পৃথিবীটা এরকম। এখন পৃথিবী যদি এরকম হয়, ধরো আমার বুড়ো আঙ্গুলে 180, তাহলে আমার ছোট আঙ্গুলটা যেটা, যে এটা, ওখানে কত? 0। পৃথিবী যেহেতু পুরোটা গোল, তাহলে এর পরিধি তার উৎপন্ন কোণ কত? 360। বুঝতে পারছো? তাহলে তার অর্ধেক করলে কত হবে? 180। তো 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পশ্চিম বলতে আমরা যে দুইটার কথা বলি, দুইটা কি দুইটা? দুইটা আসলে একটা। এই জন্য পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আর পশ্চিম থেকে পূর্বে যখন যাতায়াত করতে হয়, তোমরা জানো যে লন্ডন থেকে আমরা কোথায়? আমরা পূর্ব দিকে। আমাদের এখানে সূর্য আগে ওঠে, আমরা 6 ঘন্টা আগে। লন্ডন থেকে আমেরিকা কোথায়? পশ্চিম দিকে, তাই না? তো এখন দ্রাঘিমার যে হিসাব, আমরা আগে প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিটের ব্যবধান হয়ে যায়। এটা তোমরা প্রত্যেকে জানো, খুব সহজ সমীকরণ। তো এই জন্য পৃথিবীর সব জায়গায় একই সাথে সূর্যের আলো পড়ে না, সব জায়গার সকাল একই সাথে না, সব জায়গার দুপুর একই সাথে না। এখন 180 ডিগ্রি রেখা তো একটা। এখন এই রেখা পার হয়ে পূর্ব থেকে পশ্চিমে গেলে তাহলে কি ডেট আলাদা হবে? পশ্চিম থেকে পূর্বে গেলে কি ডেট আলাদা হবে? না। পূর্ব দিকে গেলে এই জন্য বিয়োগ করে ধরতে হয় একদিন, আর পশ্চিম দিকে গেলে এই জন্য যোগ করে ধরতে হয় একদিন। আন্তর্জাতিক তারিখ রেখার এটাই হচ্ছে মাহাত্ম্য। তো এখন যেটা বলছিলাম, যেখানে ছিলাম আমরা, কোথায় ছিলাম যেন? এখান থেকে গেছিলাম আমরা না, এই যে এটা সারফেস থেকে প্রতিপাদ বিন্দু নিয়ে কথা বলছিলাম। তো প্রতিপাদ বিন্দু হচ্ছে, ধরো আমার এখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিল্ডিংটা, আর তার উল্টা পাশে হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এটার একটাই কারণ পৃথিবীটা গোল, একটার উল্টা পাশে আরেকটা। এই উল্টা পাশে হচ্ছে প্রতিপাদ বিন্দু। তা আমাদের যে প্রতিপাদ বিন্দু, মানে আমরা তো ঢাকার কনসেপ্টে বলবো, ঢাকার ঠিক বিপরীত যেটা, সেটা হচ্ছে তোমার চিলিতে, প্রশান্ত মহাসাগরের কাছে, চিলির ভূখণ্ডেও না। আর চিলিটা কই? চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একদম কিনারে দেখবে একটা কাঁচামরিচের মতো লম্বা দেশ আছে, চিলি। রাজধানীর নাম হচ্ছে সান্টিয়াগো। হ্যাঁ, ওই চিলির পাশে প্রশান্ত মহাসাগর হচ্ছে ঢাকার উল্টা পাশের বিন্দু। অর্থাৎ এটা যদি ঢাকা হয়ে থাকে, ওইটা হচ্ছে চিলির পাশে প্রশান্ত মহাসাগরের বিন্দুটা। এবার বুঝছো? আচ্ছা, তো সি এর বহিস্তর কঠিন অবস্থায় থাকে না। বহিস্তর কঠিন অবস্থায় বিজ্ঞানীরা বলছেন যে প্রচন্ড তাপ এবং চাপের কারণে এটি হয়তো কঠিন অবস্থায় নেই। বুঝো নাই? কারণ পৃথিবীটার ভিতরে তো সমস্ত তাপ আছে, চাপ আছে। তো তাপ এবং চাপ যদি থাকে, তাহলে এই জায়গাটা কি থাকবে? এটা কঠিন জিনিসগুলো আছে এখানে। এখানে তোমার হচ্ছে গলিত লোহা থেকে শুরু করে এই জাতীয় কঠিন ধাতু আছে, কিন্তু এগুলো কি না, তোমার না, কঠিন অবস্থায় নেই। কারণ তাপ আর চাপ আছে এই জায়গায়, কঠিন থাকা সম্ভব না। এরপরে মরা কটাল কেন হয় ব্যাখ্যা করো। আমরা তেজ কটাল, মরা কটাল সব বলে আসছি। ভরা জোয়ারের বিপরীত যেটা, সেটা হচ্ছে ভাটা। আর মরা কটাল মানে হচ্ছে ছোট জোয়ার। ছোট জোয়ার মানে হচ্ছে যখন পৃথিবী এরকম অবস্থায় থাকবে, সমকোণে থাকবে, তখন এটা হয় অমাবস্যা এবং পূর্ণিমায়, এটা হয় অষ্টমী তিথিতে, মানে মাঝখানে।
এটা আরেকটু বুঝো তাইলে একটু সহজ হবে। মরা কটাল কি? এটা তো ভরাটা তো ভরা কটাল বা তেজ কটাল, তাহলে বিপরীত দশাটা হচ্ছে যেটা ছোট জ সেটা মরা কটাল। মনে রাখবা একটা চন্দ্র মাস হচ্ছে 28 দিনে। 28 দিনে কি হয়? চন্দ্র মাস বা চান্দ্র মাস হয়। এটা মাথায় রাখো। এখন 28 দিনের মধ্যে সূর্য যখন চাঁদ যখন প্রথমে ওঠে, আমরা যে ঈদের চাঁদ দেখলাম, কেমন দেখছো? এরকম তরমুজের ফালির মতো। আসলে কি চাঁদ এমন? না, চাঁদের এই অংশে আলো পড়ছে, এটা আলো আমরা দেখতে পাই, সেটা আস্তে আস্তে বড় হইতে হইতে পুরোটা সাদা হয়, তারপরে আবার এটা কালো হইতে হইতে একসময় কালো হয়ে যায়। আরবিতে চাঁদের 3টা সুন্দর সুন্দর নাম আছে। যখন চাঁদ এরকম অবস্থায় থাকে, তারপরে আবার চাঁদ যখন তোমার অর্ধপূর্ণ অবস্থায় থাকে, আবার চাঁদ যখন পুরাটা পূর্ণ অবস্থায় থাকে, এরকম আলাদা আলাদা নাম হয় চাঁদের। এটাকে বলা হয় হেলাল। হেলাল মানে হচ্ছে নতুন চাঁদ। আর যখন অর্ধেক পূর্ণ হয় সেটাকে বলা হয় কামারুন, অর্ধপূর্ণ চাঁদ, 7-8 তারিখে। আর যখন 14তম রাতে পরিপূর্ণ পূর্ণ হয়ে যায় পূর্ণিমা, তখন সেটাকে বলা হয় বাদরুন। বাদরুন মানে হচ্ছে পূর্ণ চাঁদ বা পূর্ণিমার চাঁদ। এই জন্য আরবিতে দেখবা তালা আল বদ্রু আলাইনা নামে একটা গজল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনা ছোট ছোট বাচ্চারা এই গজলটা গাইতে গাইতে রাসূলকে কি করলেন? কংগ্রাচুলেশন জানাইছিলেন। তালা আল বদ্রু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। শুনে দেখো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরিপূর্ণ চাঁদ বা পূর্ণিমার চাঁদ বলছেন। তো এখন আমরা যেটা বলছিলাম, 28 দিনে যদি চন্দ্র মাস হয়, তা 28 দিনকে 2 ভাগে ভাগ করলে কত হবে? 14। এখন প্রথম দিনে চাঁদ হচ্ছে এমন, আস্তে আস্তে এটা কি হইতে থাকে? ডার্ক হইতে থাকে। খুব ভালো মতো বুঝো, ওকে? এরকম করতে করতে যখন অষ্টমী তিথি হয়, মাঝামাঝি লেভেল যখন থাকে, আবার ওখানে 14 থেকে 28-এর আবার যখন মাঝামাঝি লেভেল থাকে, এই মাঝামাঝি লেভেলগুলো যখন আসে, তখন এটা চলে যায় সমকোণে। এই সমকোণে যখন চলে আসে, তখন আর শক্তিশালীভাবে পৃথিবীর জলের উপরে চাঁদ এবং সূর্যের আকর্ষণ প্রযুক্ত হয় না, দুর্বলভাবে হয়। তখন পানিটা অল্প ফুলে ওঠে। ওই সময়টাকে বলা হয় মরা কটাল বা মরা জোয়ার বা কম শক্তিশালী জোয়ার, ওকে? এরপরে মঙ্গল গ্রহের রং লাল কেন? মঙ্গল গ্রহের রং লালচে কেন? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় তার মাটির রং লালচে হওয়ার কারণে। বিভিন্ন উপাদানের কারণে ওটার রংটা ওই রকম হয়ে আছে। এখন পর্যন্ত কিউরিওসিটি থেকে শুরু করে যারা যারা যত যত ছবি আনছে, আমরা সেখানে লালই পাইছি। প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? প্রমাণ সময়, স্থানীয় সময় বলতে একটা কথা আছে। কোনো এলাকায় সূর্য যখন একদম মাথার উপরে থাকে, ছায়া যখন বরাবর হয়, তখন সেটাকে মধ্যাহ্ন ধরে 12টা বলা হয়। এখনকার স্থানীয় সময় ওইভাবে ধরা হয় এটা, হ্যাঁ? আবার প্রমাণ সময় বাংলাদেশের জন্য দেখবা, সহজ করে বলি, হ্যাঁ? রমজান মাসে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় যখন ইফতার করা হয়, রাজশাহীতে তখন ইফতার করা হয় না। আমাদের সারা দেশের টাইম কিন্তু একটা। আমরা বলছি যে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার হবে 6টা 10-এ, আর ওই দিনই রাজশাহীতে ইফতার হবে 6টা 18-তে। ব্রাহ্মণবাড়িয়া পূর্বে, সূর্য আগে উঠছে। সিউলের দ্রাঘিমা কেন আমাদের থেকে তাদের কি বললে সূর্য আগে উঠবে কেন? দ্রাঘিমা বেশি, সিউল ঢাকার পূর্বে, তাই তোমাদের বইতে দেখবা এটার হিসাবটা আছে। তো কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া যেহেতু ঢাকা থেকে পূর্ব দিকে, মানে বাংলাদেশের পূর্ব দিকে, সেখানে সূর্য আগে উঠছে, আর রাজশাহীতে সূর্যের আলো পড়ে গেছে, এই জন্য রাজশাহীতে পরে হয়, কুমিল্লাতে আগে হয়। একটা দেশের প্রমাণ সময় থাকে একটা নর্মালি, ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে সারা দেশে টাইম থাকে। আর স্থানীয় সময় হচ্ছে প্রমাণ সময় ধরার জন্য কোথাও যখন সূর্য মধ্য আকাশে থাকে, মানে ছায়া যখন বরাবর হয়, ওটাকে মধ্যাহ্ন ধরে তার সকালটা ধরা হয় তোমার, তার থেকে 6 ঘন্টা আগের সকাল, 6 ঘন্টা পর হচ্ছে সন্ধ্যা, 12 ঘন্টায় দিনটা কাউন্ট করা হয়। যদি রাষ্ট্রের সাইজ বড় হয়, ধরো তুমি যুক্তরাষ্ট্র, কানাডা, হ্যাঁ, এইসব রাষ্ট্রগুলোতে কিন্তু প্রমাণ সময় বেশি। বেশি হওয়ার কারণ হচ্ছে ওখানে দেখা গেছে রাশিয়া বা আমেরিকা বা কানাডা এত বিশাল সাইজের দেশ, রাশিয়ার ভ্লাদিভস্টক আর মস্কোর মধ্যে ধরো হচ্ছে 1000 কিলোমিটারের পার্থক্য। সো এক জায়গায় যখন সকাল হয়, আর যখন রাত থাকে, ওই জন্য প্রমাণ সময়গুলো কি করা হয়? আলাদা ধরা হয়। শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন? কার্বন ডাইঅক্সাইডের গ্যাসীয় আবরণ থাকে ওই জায়গায়, প্রচুর পরিমাণে দাপট আছে, যার জন্য শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। শুক্র পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহ। আমরা একে দেখতে পাই, খালি চোখে একমাত্র গ্রহ যেটা দেখতে পাই, এটাকে আমরা সন্ধ্যা আকাশে দেখি সন্ধ্যা তারা নামে। সে সাথে যখন দেখবা, এটাকে দেখা যায় শুক তারা নামে। অধিবর্ষ কি? লিপ ইয়ার ব্যাখ্যা করো। অধিবর্ষ হচ্ছে
365 দিনেই যে তোমার হয়ে যায় এমন না। পৃথিবীর যে পরিক্রমণ 365 দিন 47 মিনিট 48 সেকেন্ড এই যে পড়ছো তোমরা, বা 48 মিনিট 47 সেকেন্ড। এখন দেখো পৃথিবী সূর্যকে পরিক্রমণ করতে 365 দিন 48 মিনিট 47 সেকেন্ড। এখন 48 মিনিটে তুমি 1 ঘন্টা কাউন্ট করো। এখন এই 1 ঘন্টা যখন তুমি কাউন্ট করবা, তুমি হিসাব করে দেখো ঘটনা যেটা ঘটতেছে 4 বছর পরে 365 দিন, ওকে 4 বছর পরে ফুল আরেকটা দিন বাড়ে, ফুল আরেকটা দিন বেশি করে ধরা হয়। ওইটাকে ধরা হয় হচ্ছে তোমার তখন ফেব্রুয়ারি মাস 28-এর জায়গায় 29-এ ধরা হয়, ওটার নাম হচ্ছে অধিবর্ষ। অর্থাৎ পৃথিবী সূর্যকে পরিক্রমণ করতে 365 দিনের কিছু সময় বেশি লাগে। ওই বেশি সময়টা 4 বছরে কি একটা দিন হয়। ওই দিনটা যেটা আছে ওই পুরা দিনটা 4 বছর পরে ফেব্রুয়ারির সাথে একদিন যুক্ত করে ধরা হয়, সেটাকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। এরপরে কেন্দ্রাতিক শক্তি, পৃথিবী যখন ঘুরে তখন তার যে নিজ অক্ষরের উপর যখন আবর্তিত হয় তখন তার উপরে কেন্দ্রের যে প্রযুক্ত যে বলটা আছে ওটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। যে শক্তি ওই যে আমরা বললাম যে পৃথিবী ঘুরছে ধরো লাটিমের মতো, এখন লাটিমের মাথা কেন্দ্র থেকে লাটিমের মাথা পর্যন্ত যে শক্তিটা বা বলটা প্রযুক্ত হয় পৃথিবীর কেন্দ্রের উপরে, এটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। ওই যে শক্তির কারণে তার জলরাশিগুলো ছিটকে যাওয়ার মতো সম্ভাবনা থাকে, কিন্তু অভিকর্ষজ যে বল আছে তার কারণে ছিটকে যায় না। দিন তারিখ নির্ধারণ আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা বর্ণনা করে, যেটা ভাইয়া তোমাদের কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছি। তারিখ রেখা বুঝে তুমি দিন তারিখ নির্ধারণের তার ভূমিকা বুঝতে পারবা। অশ্বমণ্ডলের গঠন বলে আসছে কিছুক্ষণ আগে। অশ্বমণ্ডলের উপরের স্তর যেটা, মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ ওই জায়গায় প্রাণী জগতের জীবন ধারণের জন্য যে রকমের প্রয়োজনীয় উপাদানগুলো দরকার সেগুলো সবকিছু নাই, ব্যালেন্সে নাই, এই জন্য সম্ভব না। গ্রহাণুপুঞ্জ বলতে কি বুঝো? গ্রহাণুপুঞ্জ হচ্ছে সৌরজগতে দুটি গ্রহর মাঝে ছোট 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 অনেক, ধরো এই দুটা গ্রহ বড়, আরো ছোট 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 অনেকগুলো গ্রহ আছে। গ্রহের অণু এগুলো সবগুলো অনেকটা পারমাণবিক বন্ধনের মতো আবদ্ধ অবস্থায় আছে। অর্থাৎ ছোট ছোট গ্রহ যেগুলো সেগুলোকে বলা হয় গ্রহাণু। এই গ্রহাণুগুলো পুঞ্জীভূত অবস্থায় থাকে, এই জন্য তাদেরকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। পৃথিবীর নিকটতম গ্রহটি জীব বসবাসের অনুপযোগী ব্যাখ্যা করো, মানে শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ, জীব বসবাসের অনুপযোগী। ওখানে তোমার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো বিদ্যমান নাই। কারণ বুধ, ওখানে তাপ সব থেকে বেশি সূর্যের কাছাকাছি, তারপরে অনেক বেশি তাপ শুক্রের মধ্যে, সেখানেও সম্ভব না। এবং ওই যে বললাম যে গ্যাসীয় যে আবরণ আছে সেখানে অ্যাসিড বৃষ্টি হয়, ওর কারণে সম্ভব না। স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয় কেন? উত্তর দিয়ে আসছে। স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয় এই কারণে, কারণ যেহেতু এক একটা জায়গার দ্রাঘিমা এক এক রকম, অর্থাৎ পৃথিবী তো এরকম গোল। এখন পৃথিবীতে আমরা বলছি যে হচ্ছে মূল মধ্যরেখা, আর এগুলো হচ্ছে তোমার অক্ষরেখা। এখন এই মূল মধ্যরেখার পাশাপাশি এই যে আরোগুলো রেখাগুলো আছে, অর্থাৎ পৃথিবীর একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব, একটা থেকে আরেকটার দূরত্ব আছে, তাই না? ডিস্টেন্স আছে। তো ডিস্টেন্স থাকার কারণে সব জায়গার দ্রাঘিমা কি এক? পৃথিবীর পুরো পৃথিবীর সমস্ত স্থান কি একটা দ্রাঘিমায়? না তো। আমাদের বাংলাদেশের অবস্থানে তো আমরা বলছি 20, 26, 88, 92 এই দ্রাঘিমা এবং অক্ষরেখার ভিতরে। ধরো এই মাঝখানের জায়গাটা হচ্ছে বাংলাদেশ, তাই না? এখন আমরা বলছি যেটা দ্রাঘিমা কত? দ্রাঘিমা হচ্ছে 88, 92, 88, 92, তোমাদের বইতে দেখবা চিত্র দেওয়া আছে। অক্ষ কত? পরিষ্কার বলা আছে 20, 26। তাহলে 20, 26 অক্ষে আর 88, 92 দ্রাঘিমার ভিতরে যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশ। তাহলে যেহেতু তোমার দ্রাঘিমা এক এক জায়গায় এক এক রকম হয়, সুতরাং সব জায়গায় সূর্যের আলো একই সময়ে পৌঁছাবে না। না পৌঁছানোর কারণে বিভিন্ন স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয়। খুবই সিম্পল। অর্থাৎ যখন তোমার সূর্যোদয় ঘটে কুমিল্লায়, তার 8 মিনিট 6 মিনিট পরে সূর্যোদয় হবে সিম্পলি রাজশাহীতে। সৌরশক্তি কাকে বলা হয়? সৌরশক্তি হচ্ছে সূর্য থেকে প্রাপ্ত যে শক্তি, সেটার নাম সৌরশক্তি। অনুসুর কি? পৃথিবীর সূর্যের নিকটতম দূরত্ব যেটা সেটা অনুসুর, আর দূরতম দূরত্ব যেটা সেটা হচ্ছে অপসুর। অক্ষাংশ কি বলেছি? অক্ষের বিন্দুগুলো অক্ষাংশ। তারপরে আহ্নিক গতি কাকে বলে? আহ্নিক গতি মানে হচ্ছে তোমার পৃথিবীর যে শক্তি বা গতির কারণে দিন রাত হয়, সেটা আহ্নিক গতি। নিরক্ষরেখা কি? ওই যে পৃথিবী হচ্ছে গোল, গোল পৃথিবীর এই পূর্ব পশ্চিমে যে কাল্পনিক রেখাটা করা হয়েছে, যেটা তোমার কাল্পনিক রেখার উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশটা দক্ষিণ গোলার্ধ, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা তুমি কল্পনা করতে পারো তো নিরপেক্ষ, গোল পৃথিবীর নিরপেক্ষ, অর্থাৎ মাঝখান দিয়ে যে রেখা চলে গেছে সেই রেখা। মূল মধ্যরেখা কাকে বলে?
এই যে লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা থেকে এইদিকে গেলে সময় বাড়ে, পূর্ব দিকে গেলে, আর এইদিকে পশ্চিম দিকে গেলে মনে করো সময় হচ্ছে কমে। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার এক পাশে হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম, আর পাশে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ওকে, তো এখন এই মূল মধ্যরেখাকে কল্পনা করা হয়েছে পৃথিবীর উত্তর দক্ষিণে প্রায় মাঝখান দিয়ে রেখাটা চলে গেছে, প্রায় মাঝখান দিয়ে রেখাটা চলে গেছে কল্পনা করা হয় আর কি। হ্যাঁ, এর পূর্বে সূর্য আগে ওঠে, পশ্চিমে সূর্য পরে যায়, মানে পূর্বে টাইম যোগ হয়, পশ্চিমে বিয়োগ হয়। সৌরকলঙ্ক, সূর্যের মধ্যে কিছু কিছু সান স্পট আছে, কালো কালো কিছু স্পট আছে, এগুলোকে সৌরকলঙ্ক বলে। গ্রহণপুঞ্জ কিছুক্ষণ আগেই বলেছি। বার্ষিক গতি, যে গতির কারণে পৃথিবীর দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে, ঋতু পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় বার্ষিক গতি। অর্থাৎ এই যে সূর্য আছে মাঝখানে, সূর্যকে পরিক্রমণ করতেছে পৃথিবী এখান দিয়ে, এই পুরা গতিটা হচ্ছে বার্ষিক গতি। কটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করা আছে? 3টা। তোমাদের বইতে 3টার কথাই বলা আছে। ভবিষ্যতে যদি বিজ্ঞানীরা আরো বেশি খুঁজে পায় তাহলে আলাদা হয়ে যাবে উত্তর। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। ক্ষুদ্রতম এবং নিকটতম সূর্যের। সৌরজগতের প্রাণ কেন্দ্র কি? সৌরজগতের প্রাণ কেন্দ্র হচ্ছে সূর্য। দ্রাঘিমা রেখা কি বলেছি? দ্রাঘিমা রেখা হচ্ছে তোমার এই যে তুমি যখন পূর্ব পশ্চিমে, এই ভালো করে খেয়াল করো, নিরক্ষরেখার সমান্তরাল রেখাগুলো হচ্ছে তোমার অক্ষ, আর দৈর্ঘ্যে যে রেখাগুলো সেগুলো হচ্ছে দ্রাঘিমা। অর্থাৎ উত্তর দক্ষিণে কাল্পনিক রেখাগুলো সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এরপরে ছায়াবৃত্ত কি? পৃথিবী তো গোল, আমি বলছিলাম যে পৃথিবীর যে অংশ ধরো আলো পড়ে আরেক অংশে তো পড়ে না। এখন এই অংশে আলো পড়লো, সূর্যের অংশে পড়লো না। এই যে অংশে আলো আছে আর যে অংশে নাই, তার মাঝখানে যে বৃত্তাকার অংশ, সেটার নাম হচ্ছে ছায়াবৃত্ত। সূর্যের উপরিভাগের উষ্ণতা কত? 57,000 ডিগ্রি সেলসিয়াস। একক, দশক, শতক, হাজার, অযুত, 57,000 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসো 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ বিন্দু কোনটা হবে? তাহলে একটা, এটা যদি তোমার পশ্চিম হয়, এটা হবে পূর্ব, তাহলে প্রতিপাদ বিন্দু মানে তার উল্টা দিকে যাবে। তাহলে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ বিন্দু হবে 135 ডিগ্রি পূর্ব। এরপরে হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কোন রেখা বলে? আমাদের অংশে যেটা উত্তর অক্ষাংশ মানে হচ্ছে তোমার কর্কট ক্রান্তি, ট্রপিক অফ ক্যান্সার। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? আমাদের থেকে সব থেকে কাছে হচ্ছে শুক্র, আমরা খালি চোখে দেখতে পাই। বাংলাদেশ কত ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত? অক্ষাংশ হলে ছোট হবে, দ্রাঘিমা হলে বড় হবে। আমি বলছি না 20, 26, 88, 92 মনে পড়ে? তো 20, 26 যেটা, সেটা হচ্ছে অক্ষাংশ, 88, 92 যেটা, সেটা হচ্ছে দ্রাঘিমা। কেমনে মনে রাখবা? কোনো কিছুর মনে রাখো দৈর্ঘ্য প্রস্থের হিসাবে দৈর্ঘ্যটা বেশি থাকে, আমরা নর্মালি দেখি, প্রস্থটা কম থাকে। তো প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে তোমরা জানো কিনা বা আলোচনা হয়েছে কিনা বা বইতে দেখবা, এই দ্রাঘিমা কথাটার প্রকৃতি প্রত্যয় দেখবা লেখা আছে দৈর্ঘ্য যোগ ইমা। আগের বইতে লেখা ছিল দৈর্ঘ্য যোগ ইমন, এখন দৈর্ঘ্য যোগ ইমা। তাহলে দ্রাঘিমাকে ভাঙলে তার মূল্য হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ যে রেখাটা দৈর্ঘ্যে উত্তর দক্ষিণে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা, এটা পূর্ব পশ্চিমে সেটা হচ্ছে অক্ষরেখা। অর্থাৎ এই দুইটা উত্তর দক্ষিণে আঁকা রেখা হচ্ছে দ্রাঘিমা, আর এই দুইটা হচ্ছে অক্ষ। এর মধ্যে অক্ষ কত? 20, 26। ধরো এটা যদি 20 হয়, এটা 26। আচ্ছা, তাহলে দ্রাঘিমা 88, 92। বুঝছো? এই মাঝখানে জায়গাটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা বলছি আর কি। সূর্য নিজ অক্ষের চারিদিকে কতদিনে একবার ঘুরে? মানে সূর্য কতদিনে ঘুরে? বইতে পরিষ্কার বলা আছে 25 দিন। মিরিন্ডা কোন গ্রহের উপগ্রহ? ইউরেনাস, নেপচুন, বৃহস্পতি, শনি। মিরিন্ডা, মিরিন্ডা তো খাওয়া অনেকে না? মিরিন্ডা ইউরেনাসের একটা উপগ্রহের নাম। অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে কিভাবে অবস্থান করে? অমাবস্যা তিথিতে একই পাশে অবস্থান করে, ওই যে সরল রেখা, যখন বড় জোয়ার হয়। আহ্নিক গতির ফলে সময় গণনা করা যায়, জোয়ার ভাটা হয়, দিন রাত হয়। সবগুলো, তুমি কোনটাকে বাদ দিবা? কোন স্থানে মুখ্য জোয়ার হওয়ার কত সময় পরে সেখানে আবার মুখ্য জোয়ার হয়? 24 ঘন্টা 52 মিনিট। মুখ্য জোয়ার, ভাটা, গৌণ জোয়ার, মুখ্য জোয়ার। এরপরে বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত? দ্রাঘিমা হচ্ছে দ্রাঘিমা 88, 92। 88, 92 কোথায় আছে? হ্যাঁ, দুই জায়গায় 88, 92 আছে, কিন্তু তোমার একটু প্যাচ দিছে, দেখো এখানে 88, 92, এখানে 1, এখানে 41, এখানে 5, এখানে 45। উত্তর এটা। যিনি প্রশ্ন করছেন একটু কঠিন করছেন। কোথাকার প্রশ্ন? কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন। 88, 92, 1, 41 এমনি মনে রেখে দাও। কোন স্থানের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে? 135 ডিগ্রি পশ্চিম।
সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় 21 মার্চ, 21 জুন, 23 সেপ্টেম্বর। লম্বভাবে কিরণ দেয়। আমরা এখান থেকে নিতে পারবো হচ্ছে 21 মার্চ আর 23 সেপ্টেম্বর, কারণ ওই যে সমান সমান হয়ে যায় বলছিলাম মার্চ সেপ্টেম্বরে, হ্যাঁ। আর ডিসেম্বরে এবং জুনে উল্টা হয়, ডিসেম্বরে সব থেকে বড় রাত, জুনে সব থেকে বড় দিন। নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে 2 মেরু থেকে সমান দূরত্বে, পূর্ব পশ্চিমে বেষ্টন করে, উত্তর দক্ষিণে বেষ্টন করে। না, 2 মেরু থেকে সমান দূরত্বে এবং পূর্ব পশ্চিমে বেষ্টন করে, উপরেরটা। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তরের গভীরতা কত কিলোমিটার? 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 11, 12 থেকে 16। ওজোন গ্যাসের গভীরতা, ওজোন স্তর, ওজোন স্ফিয়ার যেটা ওখানে বায়ুমণ্ডলে, ওখানে ওজোন গ্যাস আছে, এটার উপযোগিতা বা কার্যকারিতা কি আমাদের উপরে, বা আমরা এটা দিয়ে কি করি, বা আমরা যখন সিএফসির কথা বলছি, সারা পৃথিবীতে এখন সব থেকে ভয়ঙ্কর কনসার্ন যেটা, সেটা হচ্ছে তোমার পৃথিবীর জলবায়ু পরিবর্তন, নেগেটিভ পরিবর্তন হচ্ছে পৃথিবীতে, উষ্ণতা বাড়তেছে, পৃথিবীর অবস্থা খারাপ হচ্ছে, এবং তোমার বরফ গলে যাবে, বরফ গলে গেলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে, নানান জটিলতা তৈরি হবে, সোজা কথা যদি বলি আর কি। তা এখন এই যে ওজোন স্তর, সিএফসি, এগুলোর আসলে ঘটনাগুলো কি, সংক্ষেপে তোমাদের শর্টকাটে বলে, তোমরা বড় হচ্ছ, তোমাদেরকে জানা উচিত। বায়ুমণ্ডলে ধরো আমরা পৃথিবীতে এখানে আসি, এটা বায়ুর একটা স্তর, তারপরে আরেকটা স্তর, তারপর আরেকটা স্তর। ধরো এখানে হচ্ছে তোমার ওজোন স্তর, কারণ এখানে ওজোন গ্যাস আছে। ওজোন গ্যাসের কাজ হচ্ছে মহাকাশ থেকে বা মহাশূন্য থেকে কিছু বাজে জিনিস পৃথিবীতে আসে। ধরো একটা খারাপ রশ্মি, রে আসতেছে পৃথিবীতে, বা একটা বাজে গ্যাস আসতেছে, বা কোনো উল্কাপিণ্ডের এমন কোনো বাজে ধ্বংসাবশেষের এমন কিছু আসতেছে, যেটা পৃথিবীতে আসলে আমার তোমার মানব দেহ বা জীবজগৎ, উদ্ভিদ জগতের জন্য মারাত্মক লেভেলের ক্ষতি সাধিত হবে। তো ওজোন স্তরে কি করা হয়, ওটাকে ডিসমিস করে দেওয়া হয়, ওটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতে পারে না। তার আগে সেটা মনে করো অনেকটা ইয়ের মতো আর কি, আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে, এয়ার ডিফেন্স যে সিস্টেম, ধরো বাংলাদেশে মিয়ানমার একটা বোম মারলো, আর বাংলাদেশের এয়ার ডিফেন্স মিসাইল ফায়ার হয়ে গেল, গিয়ে ওটাকে আকাশেই নষ্ট করে দিল, ব্যাপারটা না এরকম। তো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবার আগেই ওখানে তাকে ডিসমিস করে দেওয়া হয়। ওজোন এত ভালো কাজ করে আমাদের জন্য। এই সিএফসি কি করে? সিএফসি আরো ভালো কাজ করে। কি? সেটা হচ্ছে এই ওজোন স্তরকে সে ফুটা করে দেয়, মানে যে আমাকে বাঁচায় তাকে ফুটা করে ফেলে এই সিএফসি। তো ফুটা করে ফেললে কি হবে? পৃথিবীর বায়ুমণ্ডলে খারাপ জিনিসগুলো ঢুকবে, আল্ট্রাভায়োলেট রে থেকে শুরু করে খারাপ যত জিনিস আছে এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আসবে, আর আসলে আমরা খুব সহজে পটল তুলবো, আমাদের ক্যান্সার হবে, চামড়ার মধ্যে নানান কিছু হবে। বুঝতে পারছো কথাটা? তো সিম্পলি যদি বলি, এই সিএফসি অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত খারাপ, বাজে, গুন্ডা। সে আমাদের অতি প্রয়োজনীয় যে ওজোন স্তর আছে, এই যে লেয়ারটা আছে, যে আমাদের সুরক্ষা দেয় পৃথিবীর জীবজগৎকে, পৃথিবীর উদ্ভিদ জগৎকে বা পৃথিবীর বায়ুমণ্ডলকে যে ভালো রাখতেছে, সেই ওজোন স্তরের ওজোন গ্যাসকে সে ফুটা করে দেয়। ওজোন স্তরকে ফুটা করে দিলে কি হবে? এই ঘটনাটা ঘটবে। বুঝছো? এই জন্য সিএফসি আমরা যত পারি কমায় রাখতে হবে। ক্লোরো ফ্লুরো কার্বন যত পারি আমরা কমায় রাখতে হবে। এটাকে কার্বন এমিশন যদি জিরো করা যায় তাহলে সব থেকে ভালো। কিন্তু পৃথিবীতে কার্বন এমিশন কোনোদিন জিরো হবে না। জিরো হবে না এই কারণে, কারণ কেউ কি তার ইন্ডাস্ট্রি, তার কলকারখানা এগুলো বন্ধ করে দেবে? তুমি যদি আমেরিকারে বলো যে আপনি কলকারখানা বন্ধ করে দেন, চায়নাকে বলো যে আপনি বন্ধ করেন, চায়না শুনবে? ইউএসএ শুনবে? বাংলাদেশে যদি বলা হয় আপনি সমস্ত গার্মেন্টস বন্ধ করেন, আমি করব না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা পৃথিবী দূষিত করার জন্য খুব সামান্যই, একেবারে ধরো আমেরিকা চায়নার তুলনায় মাইনাস লেভেলে আমাদের দোষ, আর তারা মহা অপরাধী, কিন্তু তাদেরকে তো তুমি থামাইতে পারবে না। হ্যাঁ, এটাকে একটা সহনীয় পর্যায়ে আনা যায়, যে পরিমাণে তুমি পৃথিবীতে ধরো ব্যালেন্স করা আর কি, গাছ উদ্ভিদের মাধ্যমে একটা অক্সিজেন এমিশন তৈরি করতে পারলে ওইটা মিনিমাইজ হয়ে থাকবে, মিটিগেট হবে আমাদের জন্য। তুমি সেটাকে জিরো করতে পারবে না। 20 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের সময়ের পার্থক্য কত? তো 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, তাইলে 20 ডিগ্রির জন্য 4 × 80 মিনিট হবে। 80 আছে কোথাও? হ্যাঁ, 80। 20 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের সময়ের পার্থক্য হবে 80 মিনিট। পশ্চিম আকাশে রাশিক দেখলো সূর্যটি লাল বর্ণ ধারণ করে ডুবে গেলেও তার আলোকোৎসটা এখনো বিদ্যমান। কিছু সময় পরে আকাশে সে একটি তারা দেখতে পেল এবং জানতে পারলো এটি আসলে কোনো তারা নয়, এটি একটি গ্রহ, মানে সন্ধ্যা তারা আর কি। হ্যাঁ, রাশিক প্রথম অবস্থায় কোন লগ্নটি অবলোকন করলো? ভোর, সন্ধ্যা, বিকাল, গোধূলি?
মানে বিকালের পরবর্তী সন্ধ্যা অবস্থা যেটা, সেটা একেবারে সন্ধ্যা না, সন্ধ্যার আগেরটা। এখন সন্ধ্যার গোধূলির মধ্যে পার্থক্য কি তোমাদেরকে আমি বুঝাবো। মাগরিবের পরে হচ্ছে সন্ধ্যা, মাগরিব হয় টাইমটা হচ্ছে গোধূলি। বোঝো নাই? সূর্য একেবারে ডুবে গেছে, তারপরে তো মাগরিবের আজান হয়েছে, তাই না? তো মাগরিব হচ্ছে যে সময়টা, এটা হচ্ছে কি, আমরা যখন ইফতারি বানাইতাম রমজান মাসে, ধরো সোজা কথা, ইফতার রেডি হচ্ছে কিছু সময় আগে, এটা গোধূলি। আর ইফতার করার পরে নামাজ কালাম পড়ার পরে এটা হচ্ছে সন্ধ্যা। ক্লিয়ার? এই গোধূলি কথাটা আসছে কোথা থেকে? দেখো, গো শব্দের তো গরু, আর ধুলি মানে ধুলি। তো রাখাল সন্ধ্যা হয়ে গেলে যে সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরে, গরু দৌড়ায় আসতেছে মেঠো পথ, ওখানে গরুর পায়ের ধুলি উঠতেছে, ওই সময়টা হচ্ছে গোধূলি, মানে সন্ধ্যা হয়ে যাওয়ার ঠিক আগের সময়টা। পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে একই অঞ্চলের তাপমাত্রার ভিন্নতা দেখা যায়, জোয়ার ভাটা হয়, নির্দিষ্ট অক্ষাংশে দিবারাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে। 1 এবং 3 সঠিক হবে, 2 তো এটার সাথে কোনো সম্পর্ক রাখে না। দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 4 ডিগ্রি তোমার হলে সময়ের পার্থক্য কত হবে? একটু খেয়াল করে দেখো, 4 4 আর 16, আবার ওখানে 45 আছে, তাইলে হবে তোমার 19, তাই না? তাহলে 19 হবে। এরপরে বলছে কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রির সমান হয়? মার্চে, সেপ্টেম্বরে। তাহলে এখানে সেপ্টেম্বর একটাই আছে, সেটা 23 সেপ্টেম্বর। বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি? জুন মাসে হবে দিন যদি বলে, আর রাত যদি বলে তাহলে ডিসেম্বরে হবে। তাহলে জুনে, 21শে জুন, এটা রাত। জোয়ার ভাটার প্রভাবে নদীর পানি নোংরা হয়, নদীর মোহনায় পলি জমা হয় না, নদী খাত গভীর হয়? জোয়ার ভাটার প্রভাবে নদীর মোহনায় পলি জমা হয়, নদী খাত গভীর হয়। এরপরে দেখো, 21শে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধে কি ঘটে? দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। ঠিকই তো আছে, আর যাবো কই? উত্তর গোলার্ধে আমরা, দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত। কোন স্থানের সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে? কোন স্থানের সময় 12টা, মানে ধরো এখানে হচ্ছে 12টা বাজতেছে, 10 ডিগ্রি পশ্চিমে ধরো হচ্ছে বি, এখানে কতটা বাজবে? 10 ডিগ্রি, প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 10 ডিগ্রির জন্য 4 10 40 মিনিট, ওখানে 12টা 40 বাজবে, 12টা 40, 11টা 20। আচ্ছা, কোন স্থানের সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত সময়ের স্থান কত হবে? ও আচ্ছা, সরি, এটা তো আগে, এটা তো পরে। আচ্ছা, তাহলে কি হবে? কমে আসবে না, 11টা 20 হবে, অর্থাৎ 11টা 20। বুঝছো? এটা তো পূর্বে, এটা হলো পশ্চিমে, তো পূর্বে সময় আগে যাবে, সূর্য আগে উঠছে, এখানে বাজতেছে 12টা, তার 10 ডিগ্রি পশ্চিমে চলে গেলে ওইটা কি হয়ে যাবে? তার থেকে কমে যাবে, মানে সূর্য ওই জায়গায় পড়ে যাবে। তাহলে 4 10 40 মিনিট, মানে 11টা 20। তারপরে ভূঅভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত? সীমা, সিয়াল, নিয়াল, নিফ। নিফ, নিকেল আর ফেরাস দুটাকে একসাথে নিফ বা নাইফ বলা হয়, দুটো শক্ত ধাতু, তাই না? কোনটি শনি উপগ্রহের উপগ্রহ? ক্যাপিটাস, গ্যানিমেড, ইউরোপা, ক্যাপলিস্টো। শনির উপগ্রহ হচ্ছে ক্যাপিটাস। মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন 180 পশ্চিম দ্রাঘিমায়, তখন সময় কত হবে? মূল মধ্যরেখায়, বুঝতেছো কথাটা? মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন, মানে শুক্রবার দুপুরবেলা 180 পশ্চিম দ্রাঘিমায়, তখন সময় কত হবে? বৃহস্পতিবার রাত 12টা। আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে কি বলে? আচ্ছা, প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে, প্রভাতের কিছু পূর্বে মানে সকালবেলার কিছু পূর্বে, সকাল, গোধূলি, ছায়াবৃত, উষা, উষা 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 সূর্য একদম লাল হয়ে যখন দেখা দেয়, ওই সময়টা, এই ভোরটা অনেক সুন্দর হয়। বাংলাদেশের ক্ষুদ্রতম দিন কোনটা? ডিসেম্বর মাস, 22 ডিসেম্বর, এবং এটা হচ্ছে দীর্ঘতম রাত। কোনটি বৃহস্পতির উপগ্রহ? ক্যাপিটাস, এরিয়াল, নেরাইড, গ্যানিমেড। বাংলাদেশের সবচেয়ে বড় রাত কবে? ডিসেম্বর মাসে, 22 ডিসেম্বর। কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে? গ্রহগুলো ঘুরে মহাকর্ষ বলের, কারণ পৃথিবী
সূর্য বা গ্রহের সাথে গ্রহ এগুলো সবগুলো মহাকর্ষ, আর পৃথিবীর সাথে আমার, পৃথিবীর সাথে তোমার যে আকর্ষণ বলে সেটা অভিকর্ষ, তাই না? নিচের কোন সময়কে অপসূর বলা হয়? অপসূর মানে হচ্ছে দূরত্ব যখন থাকে বেশি, 1 থেকে 4 জুলাই। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। সূর্য, অষ্টমী তিথি, পৃথিবী, চন্দ্র। আচ্ছা, চিত্র দ্বারা কি নির্দেশ করা হয়? দেখো, এটা নাই, তোমার এখানে সূর্য, এখানে পৃথিবী, এখানে চাঁদ, মানে সমকোণে আছে। সমকোণে মানে মরা কটাল, সরল রেখায় থাকলে ভরা কটাল। উদ্দীপকের ঘটনাটি কোথায় বেশি হয়? ভূমধ্যসাগর অঞ্চলে, মেরু অঞ্চলে, উত্তর গোলার্ধে, উপকূলবর্তী অঞ্চলে। উপকূলবর্তী অঞ্চলে বেশি দেখা যায় এটা। শুক্রকে পশ্চিম আকাশে আমরা কি রূপে দেখতে পাই? শুকতারা, রংধনু, ধ্রুবতারা, সন্ধ্যাতারা। সন্ধ্যাতারা। আর সকালবেলা ভোরে যখন উঠবা তখন দেখতে পাবা পূর্ব আকাশে শুকতারা নামে। ট্রপোমণ্ডলের গড় গভীরতা কত? 13, 15, 17, 19। ট্রপোমণ্ডলের গড় গভীরতা হচ্ছে 13 কিলোমিটার। এরপরে সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী অবস্থানকে কি বলে? দূরে থাকলে অপসূর, কাছে থাকলে অনুসূর। ঋতু পরিবর্তনের তোমরা মনে রাখতে পারো এরকম অনুসূর, অনুসরণ, এবং এখান থেকে অনুসরণ করলে কাছ থেকে করা লাগে, তার পিছু পিছু হাঁটা লাগে। তাহলে অনুসূর হলে কাছে, অপসূর হলে দূরে, এইভাবে মনে রাখতে পারো। ঋতু পরিবর্তনের কারণগুলো কি? সূর্য রশ্মি পতনের দৈর্ঘ্য, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি, পৃথিবীর সর্বদা 66.50 কোণে ঘূর্ণন। তুমি এখান থেকে সবগুলো নিতে হবে, 1, 2, 3। চট্টগ্রাম বন্দরে কখন জাহাজ ভিড়ে? জোয়ার হলে, ভাটা হলে, মরা কটাল, ভরা কটাল। যখন জোয়ার হয়, জোয়ারের মধ্যে মরা কটালও ভিড়তে পারে, ভরা কটালও ভিড়তে পারে। কারণ বড় জোয়ার হলে ভরা কটাল, ছোট জোয়ার হলে তখন মরা কটাল। মানে আমি এক কথা যদি বলি তাহলে জোয়ার। তো এই ছিল আলোচনা, আমরা শেষ করব। শেষ প্রশ্নে আইসা আমরা একটা অর্থনৈতিক গুরুত্ব বুঝতে পারছি জোয়ার ভাটার, তাই না? বড় বড় জাহাজগুলো ভিড়ে, তারপরেও খুব বিশাল ভ্যাসেল যেগুলো আছে এগুলো কিন্তু বন্দরের একদম নিকটে আসতে পারে না, বেশ দূরে থাকে তখন, কারণ গভীরতা কম। 18 মিটারের বেশি গভীরতা লাগে। 18 মিটার মানে প্রায় 40-42 হাত লাগবে এভারেজ গভীরতা পানির। এটা সবসময় পাওয়া যায় না। তো এই জন্য গভীর সমুদ্র বন্দর দরকার, যেটা আমাদের চিটাঙ্গে নাই। তখন কি করা হয়? ওই ভেসেলগুলোর কাছে ছোট ছোট জাহাজ নিয়ে যাওয়া হয়, লাইটার জাহাজ। ছোট জাহাজ মানে এগুলো অনেক বড় বড়। কাছে গিয়ে ওই মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে, সেখান থেকে আবার বন্দরে নিয়ে আসা হয়। তো যদি জোয়ার না হইতো এটাও তো হইতো না, তাই না? তো ভালো থাকবো সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। প্রচুর তথ্য নিয়ে আলোচনা করছি। যদি এমন হয়, খুব সম্ভবত বিজিএস এর ওয়ান শট যেগুলো ছিল আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য, এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল, তাই না? তো যতগুলো জার্নি আমরা, যতজন ভাইয়া তোমাদের সাথে ছিলাম বিজিএস এ, তো আমরা চেষ্টা করেছি তোমাদেরকে একটা সুন্দর জার্নি উপহার দেওয়ার জন্য। তো সবার পক্ষ থেকে বলছি, অনেক তথ্য তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। যদি টুকটাক মিসিং হয় আমাদের কোনো জায়গায়, বা আমরা ভুল বলে থাকি, আমাদেরকে ক্ষমা করবা, পরামর্শ দিবা। আর উদ্ভাসের সাথে থাকবা। উদ্ভাসের পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে দেখে নিবা, খুঁজে নিবা। তোমাদের মতামত, তোমাদের যত পরামর্শ আছে এগুলো কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবা। আমি কাউসার ভাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।